হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স বিদ্যা। আমাদের দেখো এবিটি সিরিজের কন্টিনিউশন চলছে, তোমরা প্রত্যেকেই জানো। তো আমরা ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিটটা কমপ্লিট করে এসেছি সেট 5 পর্যন্ত। তো এখন আমাদের চলছে ম্যাগনেটিজমের সেকশন, ঠিক আছে? ম্যাগনেটিজমের সিরিজটা আমরা আলোচনা করছি। তো অলরেডি দেখো সেট 1 সেট 2টা আপলোড করে দিয়েছি। তো আজকে আলোচনা করব আমরা সেট 3টা নিয়ে। ওকে, যারা প্রিভিয়াস লেকচারগুলো দেখোনি তারা তোমরা অতি অবশ্যই দেখে নিও, কেন বুঝতেই পারছো ম্যাগনেটিজমের আমি একটা ইউনিট নিয়ে ক্যালকুলেশন করাচ্ছি না, এখানে আমি 3টা ইউনিট নিয়ে সলিউশন করাচ্ছি। তো সলিউশনের মধ্যে তোমার কি রয়েছে ইউনিটগুলো, 3 নম্বর ইউনিট, 4 নম্বর আর 5 নম্বর। ওকে, তোমরা জানো দেখো ম্যাগনেটিজম হচ্ছে তোমাদের 3 নম্বর, তারপরে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর এসি কারেন্ট হচ্ছে 4 নম্বর ইউনিট, তারপরে হচ্ছে গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ 5 নম্বর ইউনিট। কেমন? তো দেখো 3টা ইউনিট যখন একসঙ্গে করাচ্ছি মানে বুঝতেই পারছো তোমরা টাইমটা একটু বেশি লাগবে এবং লাগছেও। এখানে 19 মার্কস রয়েছে, 19 নাম্বার তোমাদের রয়েছে, যে তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। 19 নাম্বার মানে যথেষ্ট নাম্বার, বুঝতেই পারছো। আর দেখো সব কোশ্চেন কঠিন হয় না, জানি ম্যাগনেটিজম একটু হয়তো তোমাদের কাছে হয়তো কঠিন লাগতে পারে। তো ওই জন্যই দেখো এটাকে সময় দিয়ে আমি ধৈর্য ধরে আমরা একটু একটু করে এক একটা সেট করে আমরা কিন্তু ক্যালকুলেশন করাচ্ছি। ওকে, তো তোমরা একটু কনসেন্ট্রেট করে দেখো, আর যাদের যাদের সমস্যা হবে অবশ্যই কমেন্ট করো। হয়তো কিছু জন এখন মানে এবিটিএটাকে হয়তো ইগনোর করছো, যে হয়তো তোমরা দেখছো না, তোমরা হয়তো ভাবছো এখন টেক্সট বইটা খুব পড়াশোনা করছি, টেক্সট বইটা ভালো করে পড়ি দিলে হবে। দেখো টেক্সট বই পড়ো, যাই করো, এই ভুলটা করো না যে এখন কোশ্চেন অ্যানসার মানে প্র্যাকটিস করা বন্ধ করে দাও। দেখো সেটা টাইম আছে, ফেব্রুয়ারি মাসের দেখবে ফার্স্ট উইকের পরেই তোমরা শুধু বই পড়বে, এবিটি আর বেশি দেখার দরকার হবে না। তো প্রত্যেকটা জিনিসের একটা টাইম শিডিউল রয়েছে, বুঝতে পারলে? তো ওই টাইম অনুযায়ী চলো, আমরা যেরকম গাইডেন্স করছি তোমাদেরকে বা দিচ্ছি তোমাদেরকে, তো সেই রকম একটু ইনস্ট্রাকশন ফলো করো। এখন তোমাদের যত পারবে কোশ্চেন অ্যানসার সলিউশন করো। কোশ্চেন অ্যানসার সলিউশন না করলে কিন্তু এক্সাম হলে তুমি গিয়ে শুধু থিওরি পড়ে কিন্তু এভারেজ নাম্বার পেতে পারো, বাট ভালো নাম্বার কখনোই পাবে না, গ্যারান্টি সহকারে বলতে পারি। তো কোশ্চেন অ্যানসার তুমি যদি বেশি করে না করো তাহলে কিন্তু তুমি পারবে না। তো ওই জন্য যারা যারা হয়তো ভাবছো এবিটিএ এখন মনে হয় করবে না, একদম তোমাদের ভুল ধারণা। তোমরা এবিটিএ সলিউশনটা করবে, আগে করো এগুলো, এত কিছু কোশ্চেন আছে না, তোমরা বই আগে পড়ে নাও ভালো করে। তোমরা ওয়ান শট দেখে অথবা তোমরা নিজে থেকে তোমাদের টিউশন টিচাররা রয়েছেন, তো তাদের কাছ থেকে থিওরিটা পড়ে নাও, তারপরে তুমি এবার এবিটিএ সলিউশনে চলে এসো, ঠিক আছে? তো যে সমস্ত দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন এবিটিএ দেখো তোমরা 5টা সেট আপাতত করে নিলে তোমরা বুঝতে পেরে যাবে কোন কোন টপিকগুলোকে হাইলাইট করা হচ্ছে, কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? তো এইগুলো তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, কোথা থেকে কোশ্চেন আসছে এই সোর্স জানাটা খুবই জরুরি। আর তুমি যদি এটা এবিটি এর ক্যালকুলেশন যদি না করো তাহলে কিন্তু জীবনে বুঝতে পারবে না যে কোত্থেকে কোশ্চেন হয়, কেমন করে কোশ্চেন হয়, তাই না? মোটামুটি তোমরা ভুলভাল গাইডেন্সে যেও না। আর 2 নম্বর কথা হচ্ছে গিয়ে তোমরা হয়তো অনেকে সাজেশনের অপেক্ষা করছো, সাজেশন আসবে। তোমরা নিশ্চিত জানো যেটাকে ভালো করে প্র্যাকটিস করে যাও বা তোমরা যেটার জন্য হার্ড ওয়ার্ক করে যাও, তার জন্য কিন্তু তোমরা জীবনে বিফল হবে না। দেখো যদি তোমাকে সাজেশন একটু দিয়ে দিই না, সাজেশন ওয়াইজ এটা কোশ্চেন একটু ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট আছে, এরকম যদি বলে দিই, তাহলে তুমি কি হবে বলো তো, কিছু কোশ্চেনের মধ্যে তুমি কনফাইন্ড হয়ে গেলে, স্পেসিফিক কিছু কোশ্চেন পড়লে আর বাকি কোশ্চেন পড়বে না, তো এটাতে ভালো নাম্বার আসবে না, বাট মোটামুটি তোমার একটা এভারেজ মার্কস আসবে। তো যেটা দেখো আমি কখনোই চাই না, আমি চাইবো কি তোমরা যাতে অনেক ভালো না মানে তোমার নাম্বার নিয়ে এসো আর অনেক ভালো রেজাল্ট করো, ঠিক আছে? তো ওই জন্য দেখো তোমাদের জন্য এত কিছু কোশ্চেন টাইপ করে, এত কিছু রেডি করে দেখো আমরা একটা লেকচার আপলোড করি, ঠিক আছে? তো দেখো যারা পড়াশোনা করছে বা যারা মোটামুটি ফলো করে তারা অবশ্যই ফলো করছে, ঠিক আছে? তো তারা বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো। বর্তমানে এইচএস এর আগে তোমাদের জন্য এই ক্লাসগুলো কতটা ইম্পর্টেন্ট, যারা ভালো করে ক্লাস করছে বা প্রত্যেকটা ক্লাস যারা পাই টু পাই তারা দেখছে, তারা কিন্তু অতি অবশ্যই বুঝতে পারছে যে ক্লাসগুলো তাদের জন্য অনেক উপকার, অনেক হেল্পফুল। যারা যারা দেখছো না তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা অন্তত যেখান থেকে হোক, শুধু আমার চ্যানেল থেকে দেখতে হবে এমন কোনো কথা নেই, যেখান থেকে হোক এবিটিএ সলিউশনটা বাবু 5টা সেট করে যাবে, কম করে হলে। আমি তো আরো পরে যদি টাইম পাই করাবোই আরো বেশি। তো যেখান থেকেই পারো এবিটিএ সলিউশনটাকে এখন করো, কেন এই এখনই সময় তোমার। আর এরপরে দেখো টাইম চলে গেলে আর 10 দিন পরে বা 15 দিন পরে তুমি কিন্তু এবিটিএ সলিউশনে বেশি ফোকাস করতে পারবে না, কেন? তোমাকে টেক্সট বই ভালো করে পড়তে হবে। ওকে,
তো চলো এই কথাগুলো একটু মাথায় রেখো, কেমন? তো আজকে আমরা আলোচনা করব কি, দেখো সেট 3 ম্যাগনেটিজমের সেট 3 টা নিয়ে আমরা একটু আলোচনা করব। পেজ নাম্বার হচ্ছে কত, 35 না সরি 34, ঠিক আছে, SC 34 পেজ নাম্বার। তো কি কি রয়েছে দেখো, ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এসি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কেমন? আর ইউনিট দেখো 3 নম্বর ইউনিট, 4 নম্বর ইউনিট এবং 5 নম্বর ইউনিট, ক্লিয়ার? তো চলো কি কি কোশ্চেন আসছে একটু দেখে নিই। আর বুঝতেই পারছো দেখো ফিজিক্স বিদ্যা তোমাদের ভালো লাগা চ্যানেল, ওকে? যারা যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এখান থেকে আমরা বলে দিচ্ছি দেখো 19 মার্কস আসবে, তাই না? কত? 19 মার্কস আসবে, টোটাল হচ্ছে 19 মার্কস আসবে, ওকে? কেমন না? এমসিকিউ দেখো প্রত্যেকদিন আমি বলে দিই, তাও আমি বলে দিচ্ছি, এমসিকিউ আসবে কত? 5টা, ঠিক আছে? এই 3টা ইউনিটের উপরে এমসিকিউ আসবে 5টা, তার মানে এটা হচ্ছে 5 মার্কস। এসএকিউ আসবে দুটো, তাহলে এসএকিউ আসবে দুটো তোমার, তাই তো? তাহলে কত হচ্ছে 2 মার্কস। আর 2 মার্কস এর কোশ্চেন 2 মার্ক মানে 2 নম্বরের কোশ্চেন থাকবে এখান থেকে দুটো, 4 নাম্বার। আর হচ্ছে 3 মার্কস এর কোশ্চেন এখানে থাকবে একটা, সমান হচ্ছে 3 নাম্বার। তারপরে হচ্ছে 5 নাম্বারের কোশ্চেন একটা থাকবে, সেটা হচ্ছে 5 নাম্বার, ওকে? তার মানে টোটাল কে তুমি অ্যাড করবে 19। বুঝতেই পারছো কত নাম্বার, বুঝলে? 19 মার্কস মানে একটা হিউজ নাম্বার, তাই না? একটু ভালো করে করে যাও, ঠিক আছে? আর যারা যারা করছো না তারা কিন্তু তোমরা বুঝতে পারছো না তোমরা কি ভুল করছো, কেন এখন এবিটি এর এই সমস্ত কোশ্চেন যদি না করো তাহলে কিন্তু তোমরা কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট মানে তোমাদের নলেজে থাকবে না, ওকে? চলো নেক্সট। আচ্ছা দেখো ফার্স্ট এখানে এমসিকিউ কি দিয়েছে, 1-4 1-4 এর কি দিতে হবে, এল দৈর্ঘ্যের একটি ইস্পাত তারের চৌম্বক ভ্রামক ক্যাপিটাল এম, এবার এটিকে একটি অর্ধবৃত্তাকার চাপে বাঁকানো হলো, তাহলে নতুন চৌম্বক ভ্রামক কত হবে, তাই তো? দেখো একদম ইজি। দেখো আগের ক্লাসটায় কি দিয়েছিল না, এল দৈর্ঘ্য করতে বলেছিল, এর এখানে অর্ধবৃত্ত করে দিয়েছে, নাকি না? আগেরটা এল শেপ করতে বলেছিল, এখন এখানে অর্ধবৃত্ত করে দিয়েছে। তো দেখো তাহলে এখান থেকে তোমাকে দেখো কোশ্চেন দেখো প্রত্যেকটা সেটে দেয়া মানে দিচ্ছে এখান থেকে, তার মানে এবার তোমাকে অ্যালার্ট হয়ে যেতে হবে যে এই সমস্ত ইউনিট থেকে বা এই সমস্ত টপিক গুলোকে অনেকটা বেশি হাইলাইট করতে চাইছে, তাহলে এই সমস্ত কোশ্চেন গুলো তোমরা একদম মিস করবে না। তোমরা নিজেরাই বুঝে যাবে যে কোন কোশ্চেন ইম্পর্টেন্ট কোন কোশ্চেন ইম্পর্টেন্ট নয়, কেমন? চলো তাহলে কি হবে দেখো, একটা এল দৈর্ঘ্যের তার, তাই তো? এটা একটা এল দৈর্ঘ্য ধরে নিয়েছি, এর মধ্যে দিয়ে একটা ইস্পাতের তারে চৌম্বক ভ্রামক এম, ওকে? এল দৈর্ঘ্যের একটা ইস্পাত, তাহলে টোটাল লেন্থ কত? ক্যাপিটাল এল, টোটাল লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল। আমরা কি জানি, একটা যখন কারেন্ট ক্যারি করে না তাহলে কি হয়, তাদের মধ্যে পোলারিটি তৈরি হয় না, বার ম্যাগনেট লাইক বিহেভ করে। তাহলে একবার এখানে আমরা ধরে নিচ্ছি তার পোল স্ট্রেংথ বা মেরু শক্তি, এদিকের মেরু শক্তিটাকে প্লাস মানে এম, এদিকে মেরু শক্তিটাকে মাইনাস এম বলে দিচ্ছি, ওকে? বেশ। আচ্ছা এবার এই তারটাকে বাঁকিয়ে কি করব, অর্ধবৃত্ত করব। কি করব? অর্ধবৃত্ত। কি বললাম বুঝতে পারছি? এটা তার সেন্টার, অর্ধবৃত্তের ব্যাসার্ধ তুমি একটা ধরে নাও, স্মল আর ধরে নিচ্ছি আমি, সাপোজ আমি স্মল আর ধরলাম। তাহলে পোল স্ট্রেংথ তো চেঞ্জ হবে না, তার মেরু শক্তিতে পরিবর্তন হবে না, তাহলে এদিকে চলে এলো প্লাস এ, এদিকে চলে এলো মাইনাস এ, ওকে? এবার দুটো পোল স্ট্রেংথের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? দেখো এটা হচ্ছে রেডিয়াস, এটাও রেডিয়াস, নাকি না? তাহলে 2r, এই লেন্থটা এখন কত না 2r, ক্লিয়ার? দুটো মেরুর মধ্যে দূরত্ব, ঠিক আছে? দুটো মেরুর মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে 2r। নেক্সট তাহলে এখানে আমরা কি করব, ফার্স্ট এর জন্য ম্যাগনেটিক মোমেন্ট কত হয় আগে বের করব। দেখো তাহলে প্রথম ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনে চৌম্বক ভ্রামক, ফার্স্ট কন্ডিশনে দেখো চৌম্বক ভ্রামক কত? ক্যাপিটাল এম আমাকে বলে দিয়েছে, তাহলে চৌম্বক ভ্রামকের ফর্মুলা কি জানি, ক্যাপিটাল এম সমান তাহলে মেরু শক্তি ইনটু তাহলে কি হচ্ছে, দুটো মেরুর মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, তার মানে কত? এম ইনটু ক্যাপিটাল এল, ওকে? নেক্সট তাহলে এখান থেকে পোল স্ট্রেংথ কত হবে, মানে তোমার মেরু শক্তি ক্যাপিটাল এম বাই এল হবে তো, নাকি না? বেশ, পড়ে থাকো। এখন মেরু শক্তির তো পরিবর্তন হবে না, কেন ওই মেরুটাই তো শুধু বেঁকে যাচ্ছে সাইজটা, তাই না? নেক্সট এবার আমরা করব, দেখো এই ওয়্যারটাকে তো বাঁকিয়ে অর্ধবৃত্ত করলাম, তাহলে আমরা বলতে পারি অর্ধবৃত্তের পরিধি যা হবে এই লেন্থ একই হবে। অর্ধবৃত্তের পরিধি কত বাবু?
2 পাই আর হচ্ছে কি না পুরো বৃত্তের পরিধি, তাই তো? অর্ধবৃত্তের পরিধি মানে বাই 2। এটা সমান কি হচ্ছে এই তারের দৈর্ঘ্য, কেন এই তারটাই তো বেঁকে অর্ধবৃত্ত হয়েছে, এটা হচ্ছে ক্যাপিটাল এল। ক্লিয়ার? তাহলে 2 2 কেটে দাও, তাহলে আমরা আর ইকুয়াল টু কি বলতে পারি না এল বাই কত পাই বলতে পারি তো নাকি, এল বাই পাই করে দাও। এবার আমরা চলে আসবো এখানে যে দ্বিতীয় ক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনে চৌম্বক ভ্রামক কত, সেকেন্ড কন্ডিশনে চৌম্বক ভ্রামক, সেকেন্ড কন্ডিশনে চৌম্বক ভ্রামক কত হবে না এম প্রাইম ধরে নাও, এম প্রাইম সমান তাহলে কত হবে না মেরু শক্তি গুণিতক দুটো মেরু শক্তির মধ্যবর্তী দূরত্ব কত, এইটা দেখো এটা r প্লাস r 2r কিনা বলো, তাহলে ইনটু 2r বসিয়ে দাও। এবার দেখো তাহলে m এর জায়গায় ভ্যালু বসাও ক্যাপিটাল M বাই L ইনটু 2 ইনটু r এর জায়গায় ভ্যালু বসাও L বাই পাই, নাকি না? তাহলে দেখো এখানে L L কেটে যাবে নাকি, L L কেটে গেল, তার মানে হচ্ছে 2 ক্যাপিটাল M বাই পাই, 2 ক্যাপিটাল M বাই পাই, তাই তো? দেখো অপশন কোথায় আছে, সি তে দেখো 2 ক্যাপিটাল M বাই পাই হবে, নাকি না? তাহলে অপশন হচ্ছে সি। ওকে, তাহলে কারেক্ট অপশন কি সি, অপশন হচ্ছে সি। কি বললাম বুঝতে পারলাম? দেখো একদম ইজি, এটা গত মানে সেটাও দিয়েছিল এল দৈর্ঘ্য দিয়েছিল, এটা একটা অর্ধবৃত্ত দিয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট। এরপরে চলে এসো কোন স্থানের বিনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, ওই স্থানের ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক এবং উলম্ব উপাংশের অনুপাত, তাই তো? দেখো এটা আরো সহজ, দেখো একদম সহজ। দেখবে পদার্থের চৌম্বক ধর্মের চ্যাপ্টারটাই তোমরা পড়েছো, তো ভূচুম্বকের অনুভূমিক উপাংশ তাহলে কত, এইচ সমান কি জানি আমরা i অফ cos অফ থিটা, থিটার ভ্যালু এখানে কত 60 ডিগ্রি, থাক পরে বসাচ্ছি। আর ভার্টিক্যাল কম্পোনেন্ট মানে উলম্ব উপাংশ কত হবে না i, এটা হচ্ছে চৌম্বক প্রাবল্য, i টাকে আমরা ধরে নিচ্ছি, তাই তো? এটা হচ্ছে কত sin থিটা। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি বলেছি, প্রথমে কি বলেছি অনুভূমিক মানে আগে হরাইজন্টাল, তারপরে হচ্ছে উলম্ব উপাংশ, তার মানে h বাই v বলছে, তাই না? আর থিটাটা হচ্ছে বিনতি কোণ, দেখো বিনতি কোণ কত 60 ডিগ্রি বলেছে, তার মানে দেখো h বাই v, তাই তো? h বাই v তার মানে cot থিটা, নাকি? h বাই v মানে cot থিটা, তাহলে চলে এসো cot থিটা, তাহলে cot 60 এর ভ্যালু কত, cot 60 যা tan 30 টা, নাকি না? tan 30 কত 1/√3, তাহলে cot 60 এর ভ্যালু কত হবে 1/√3, দেখো 1/√3 বি অপশনে রয়েছে, তার মানে এটা হচ্ছে কত 1/√3। ক্লিয়ার? ওই তো তোমার দেখো এবার কোশ্চেন মানে তুমি যদি cot 30 এর মান যদি না মনে থাকে, দেখো মনে থেকে যাবে, তোমরা 12 এর স্টুডেন্ট, তাই না? তাহলে দেখো cos 60 এর ভ্যালু কত, cos 60 এর ভ্যালু হাফ, আর হচ্ছে কত sin 60 √3/2, দেখো 2 2 কেটে যাবে না, তাহলে 1/√3 হবে। ঠিক আছে, যাই হোক এই দিক থেকে করতে পারো, যে দিক থেকে পারো করো। তাহলে কি হচ্ছে 1:2 বা 1/√3, তাহলে অপশন বি। ক্লিয়ার? দেখো তাহলে অপশন বি টা হচ্ছে রাইট তোমার কারেক্ট आंसर। ওকে, নেক্সট কি বলছে, এলসিআর তড়িৎ বর্তনীতে অনুনাদে ক্ষমতা গুণকের মান কত, তাই তো? ক্ষমতা গুণকের মান কত অনুনাদে, মাথায় রাখবে যখন রেজোনেন্স হচ্ছে, এলসিআর সার্কিটে যখন রেজোনেন্স হচ্ছে তখন আমার ক্ষমতা গুণকের মান কত। ঠিক আছে, দেখো ক্ষমতা, আচ্ছা ব্যয়িত ক্ষমতার ফর্মুলা কি জানি আমরা গো, ভি নট আই নট বাই 2 cos থিটা, হ্যাঁ কি না? এটা তো জানি থিটা, এটা থিটাটা কি দশা পার্থক্য, ফেজ ডিফারেন্স বিটুইন কারেন্ট এন্ড ভোল্টেজ, নাকি? মানে বিভব এবং প্রবাহের মধ্যে তোমার ফেজ ডিফারেন্স, তাই না? তাহলে এখানে এই পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক, তাই তো? ক্ষমতা গুণক সমান কত জানো, cos থিটা। এই পার্টটাকে বলছি ক্ষমতা গুণক, কেমন? cos থিটাটাকে বলছি ক্ষমতা গুণক। এটা হচ্ছে ব্যয়িত ক্ষমতা, পাওয়ার কনজাম্পশন, তাই তো? আর এটা হচ্ছে কি তোমার হচ্ছে ক্ষমতা গুণক। দেখো এলসিআর সার্কিট করতে গেলে আমাকে কি মনে করতে হবে, বারে বারে বলেছিলাম, দেখো একটা ছবি শুধু সঙ্গে সঙ্গে এঁকে দেব, একটা ছবি সবসময় মনের মধ্যে আমার থাকবে যখন এলসিআর সার্কিট করতে যাব। এটা হচ্ছে জেড, এটা হচ্ছে আর, এটা হচ্ছে
ওমেগা এল মাইনাস 1/ωc। ওকে, এই ফিগারটা সবসময় মাথার মধ্যে রাখবে, কেমন? তাহলে এখানে cos থিটা সমান কি বলতে পারি? তাহলে cos থিটা সমান এখানে কত, r/z নাকি? z, z এর ভ্যালু কি ছিল? z এর ভ্যালু তোমার ছিল কত, √r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc হোল স্কয়ার। দেখো রেজোনেন্স কন্ডিশনে কি বলেছিলাম, রেজোনেন্স কন্ডিশনে এই পার্টটা সেকেন্ড টার্মটা 0 হয়ে যায়, হ্যাঁ কি না? রেজোনেন্স কন্ডিশনে কি হয় যে এই দুটো পার্ট 0 হয়ে যায়, তাই না? মানে এই দুটো পার্ট নয়, মানে এই সেকেন্ড টার্মটা 0 হয়ে যায়। তাহলে শুধুমাত্র ফার্স্ট টার্ম পড়ে থাকে, তার মানে কত, z = দেখো r² আবার √r, মানে শুধু r হয়ে যাবে। তাহলে z এর ভ্যালু কত হয়, r হয়ে যায়, এখানে ভ্যালু বসিয়ে দিব। তাহলে cos থিটা সমান কত ছিল, r/z ছিল, কিন্তু অ্যাট রেজোনেন্স কন্ডিশনে, মানে অ্যাট রেজোনেন্স, এটা হচ্ছে অ্যাট রেজোনেন্স, ঠিক আছে? অ্যাট রেজোনেন্স কন্ডিশনে তাহলে কত হবে, z = r, তাই না? তাহলে r বাই কত গো, r/z, z এর ভ্যালু কত, তাহলে r হচ্ছে, তাহলে কেটে গেলে কত, 1। তাহলে পাওয়ার ফ্যাক্টর কত হচ্ছে, 1, অপশন সি, ঠিক আছে? তাহলে রেজোনেন্স কন্ডিশনে ক্ষমতা গুণক হচ্ছে অপশন সি, অপশন সি। ওকে, চলো তাহলে সি মানে 1, ক্লিয়ার? নেক্সট কি বলছে, কোন এককটি ক্ষমতার একক? দেখো ক্ষমতা মানে কি জানি আমি, পাওয়ার। ক্ষমতা মানে আমরা কি জানি বলতো, ক্ষমতা মানে আমরা কি জানি যে ভোল্টেজ ইনটু কারেন্ট, হ্যাঁ কি না? ভোল্টেজ ইনটু কারেন্ট, এটা তো আমরা জানি প্রত্যেকে। এবার এটা কি করে এসেছে নি, দেখো W = আমরা কি জানি, একদম তড়িৎ বিভবে চলে যাও, Q * V, এটা তো বলতে পারি বিভবের সংজ্ঞা অনুযায়ী নাকি? বেশ, তাহলে W = QV জানি, আবার ক্ষমতা সমান কত, W/T, নাকি না? তাহলে Q * V/T করে দাও। আবার দেখো আধান বাই সময়, যাকে আমরা কারেন্ট বলি তো নাকি, প্রবাহ মাত্রা বলি, তাহলে I * V, তাহলে P = V * I হলো, তাই তো? আচ্ছা, আবার ওহমের সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি, ওহমের সূত্র অনুযায়ী V = IR, নাকি না? V = IR বলতে পারি তো। এবার ভ্যালু বসাও, এবার এখানে দেখো আচ্ছা V এর জায়গায় বসাও I * R, আর সামনে তো I রয়েছে, তাহলে I² R। ওকে, I² মিন্স অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার স্কয়ার, আর R এর একক কি, ওহম, তাহলে অ্যাম্পিয়ার স্কয়ার ইনটু ওহম, অপশন ডি। দেখো অপশন ডি টা হচ্ছে কারেক্ট অ্যানসার, যে তোমার অ্যাম্পিয়ার স্কয়ার ইনটু ওহম, সেটা হচ্ছে ক্ষমতার একক। ক্লিয়ার? কোনটি কোন এককটি ক্ষমতার একক, ঠিক আছে? তাহলে দেখো অ্যাম্পিয়ার স্কয়ার ইনটু ওহম। ক্লিয়ার? দেখো এটা ইজি একদম। নেক্সট চলো, আচ্ছা নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি, এক্স রশ্মি। হ্যাঁ, দারুণ কোশ্চেন, বলো কোনটা নয়, তোমরা বলো দেখি। তাহলে দেখো সি, বিটা রশ্মি। বিটা রশ্মি কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়। বিটা কোথা থেকে তৈরি হয় বাবু? নিউক্লিয়াস থেকে, তাই তো? বিটা কিন্তু একটা ইলেকট্রন কণার স্রোত বলি, হ্যাঁ কি না? বিটা মানে কি, একটা ইলেকট্রনের সঙ্গে স্রোত বলি তো, ইলেকট্রন কণার স্রোত। বাট ইলেকট্রনটা কিন্তু কক্ষপথের ইলেকট্রন মোটেও নয়, নিউক্লিয়াসের ইলেকট্রন। তুমি বলবে স্যার নিউক্লিয়াসে কি করে ইলেকট্রন থাকতে পারে, আমরা তো বাচ্চাকাল থেকে পড়ে এসেছি। তোমার একটা তোমার নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, নিউট্রন থাকে, তাই না? হ্যাঁ থাকে। কেমন, যে একটা যখন আমরা দেখব নিউক্লিয়ার রিঅ্যাকশন হয়, তখন অ্যাটমের ভেতরে না, যেমন তোমার রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সের ক্ষেত্রে নিউক্লিয়াসের একটা নিউট্রন পার্টিকেল ভেঙে একটা প্রোটন একটা ইলেকট্রন তৈরি করে। নিউক্লিয়াসের মধ্যে একটা নিউট্রন পার্টিকেল ভেঙে যায়, দিয়ে একটা প্রোটন প্লাস ইলেকট্রন তৈরি করে, তাই তো? দেখো নিউট্রনের ক্ষেত্রে 0 1 বলি, তাই তো? 0 1। তাহলে এটার ক্ষেত্রে তাহলে কি হয়, প্রোটনের ক্ষেত্রে দেখো মাসও আছে, চার্জও আছে, নাকি না? প্লাস ইলেকট্রনের ক্ষেত্রে উল্টা, -1 0, ঠিক আছে? তো দেখো এটা হচ্ছে চার্জ হচ্ছে মাইনাস হচ্ছে নেগেটিভ, তাই না? তাহলে একটা নিউট্রন পার্টিকেল ভেঙে একটা প্রোটন তৈরি হচ্ছে আর একটা ইলেকট্রন তৈরি হচ্ছে, যেটাকে বলছি, এই ভদ্রলোককে বলছি বিটা পার্টিকেল। বিটা পার্টিকেল, ওকে? তো এটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়, এর স্পিডটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের থেকে কম। কেমন? তাহলে এর স্পিডটা যদি বলি ভেলোসিটি অফ বিটা, তাহলে এই 2.77 হবে ইনটু 10⁷, এরকম 9 নয়, 9/8 নয়, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে, ঠিক আছে? তো এর স্পিডটা তুলনামূলকভাবে কম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে, ঠিক আছে? তো দেখো বাকি সবগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কিন্তু বিটা পার্টিকেল কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়, সেটা হচ্ছে একটা রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সের নিউক্লিয়াস থেকে নির্গত হয় এবং তার স্পিডটা তুলনামূলকভাবে কম হয়। ওকে, চলো নেক্সট।
তো ওই জন্য আমরা বলি বিটা পার্টিকেল, মানে তোমার আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, ঠিক আছে। বিটাকে কিন্তু আমরা ওয়েভ বলি না, ঠিক আছে। বাট গামা রে কে আমরা বলবো, গামাকে রে বলবো, তাই না? কেন, গামা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যাই হোক, গামা পার্টিকেল নয়, সেটা যখন মডার্ন ফিজিক্স আলোচনা হবে আমরা আরো ডিটেইলসে বোঝাবো তোমাদের। ওকে, চলো নেক্সট দেখো। এবার সেকশন 2 গ্রুপ এ, তাই তো। দেখো এটা হচ্ছে এসএকিউ। দেখো এসএকিউ তে কি কি আছে, একটি গ্যালভানোমিটারকে কিভাবে ভোল্টমিটারে রূপান্তর করা যায়। দেখো একটা গ্যালভানোমিটারকে কি করে ভোল্টমিটারে রূপান্তর করবে, একদম সহজ। দেখো একটা গ্যালভানোমিটারের সঙ্গে কি করবে তুমি, একটা গ্যালভানোমিটারের সঙ্গে সিরিজে একটা রোধ লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা এ টার্মিনাল, এটাকে বলছি বি টার্মিনাল। তাহলে সিরিজে একটা যদি রোধ লাগাই, এটা হচ্ছে গ্যালভানোমিটার, তার সঙ্গে শ্রেণীতে একটা যদি রোধ লাগানো হয়, তখন তাকে শ্রেণীতে যদি উচ্চমানের একটা আমরা রোধ লাগাই, তাহলে এই পুরো সিস্টেমটা, এইটা হচ্ছে ভোল্টমিটার, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার ভোল্টমিটার, ঠিক আছে। ওকে, তাহলে গ্যালভানোমিটারের সঙ্গে সিরিজে যদি তুমি একটা রেজিস্ট্যান্স অ্যাড করো, তাহলে সেটা কি ফর্ম করবে, ভোল্টমিটার ফর্ম করবে। কেমন, চলো নেক্সট। আর কিছু নেই তেমন, দেখো। আচ্ছা, অথবা এর অল্টারনেটিভ কোশ্চেন কি দিয়েছে দেখো, একটা সাইক্লোট্রন যন্ত্রে নিউট্রনকে কি ত্বরান্বিত করা যাবে, হ্যাঁ কি না, কেন বলছি, তাই তো না। দেখো একটা সাইক্লোট্রন মেশিনটা কি, বা সাইক্লোট্রন যন্ত্রটা কি। দেখো সাইক্লোট্রনের ক্ষেত্রে কি হয় না, আমরা ওই মেশিনে বা ওই সিস্টেমে না, সাইক্লোট্রন যন্ত্রে যদি একটা চার্জ পার্টিকেলকে রেখে দিই, পজিটিভ চার্জ পার্টিকেল, লাইক তোমার আলফা হতে পারে, প্রোটন হতে পারে, ঠিক আছে। তো যাই হোক H+ হতে পারে। তো এই রকম পজিটিভ পার্টিকেল গুলোকে যদি আমি তার সেন্টারে রাখি, সাইক্লোট্রন যন্ত্রের সেন্টারে, তাহলে তারা কি করে, একটা এরকম করে রোটেট করতে থাকে, তাই তো। রোটেট করতে করতে তার এজ মানে রেডিয়াসটা পরপর বাড়তে থাকে, দিয়ে আলটিমেটলি তাদের স্পিডটা অনেকটা বেড়ে যায়, মানে হাইলি অ্যাক্সিলারেটেড হয়ে যায়, বুঝতে পারলে। আলটিমেট যখন তারা বেরিয়ে যাচ্ছে সাইক্লোট্রন যন্ত্র থেকে, একদম হিউজ এনার্জি নিয়ে বেরিয়ে যাচ্ছে, অনেকটা বেশি কাইনেটিক এনার্জি, বুঝতে পারলে কি বললাম। তো একটা প্লাস চার্জ পার্টিকেলকে যদি সাইক্লোট্রন যন্ত্রে রাখি, তবেই সে অ্যাক্সিলারেটেড হয়ে কি হচ্ছে, অনেক ভেলোসিটিতে সে বেরিয়ে যাচ্ছে পার্টিকেল, মানে তোমার ইয়ে থেকে, তোমার সিস্টেম থেকে বা তোমার সাইক্লোট্রন যন্ত্র থেকে। ওকে, কিন্তু দেখো এখানে নিউট্রনকে তোমাকে বলেছে, নিউট্রন কণাকে বলছে ত্বরান্বিত করতে হবে, অ্যাক্সিলারেটেড করতে হবে। তো দেখো নিউট্রনে তো চার্জ নেই, তো নিউট্রন কণার ক্ষেত্রে কি লিখবে, যে যেহেতু নিস্তড়িৎ, নিউট্রন কণার কি কোন রকম চার্জ নেই, বা স্মল n দ্বারা রিপ্রেজেন্ট করতে পারো তোমরা। তাহলে এখানে হচ্ছে চার্জলেস, ঠিক আছে, আধানহীন, আধানহীন, তাই তো। এটা হচ্ছে আধান থাকছে না, চার্জলেস বা আধানহীন। ওকে, তা আধানহীন হওয়ার জন্য কি হচ্ছে, আধানহীন হওয়ার জন্য যে সাইক্লোট্রন যন্ত্র তাকে অ্যাক্সিলারেটেড করতে পারছে না, সে কেবলমাত্র পজিটিভ চার্জ পার্টিকেলকে অ্যাক্সিলারেটেড করতে পারে, না হলে পারে না। ওকে, চলো, তাহলে ওই জন্য পারবে না, তাকে ত্বরান্বিত করতে পারবে না নিউট্রন কণাকে। নেক্সট কি বলছে, একটি বিন্দুতে ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্র B এর অভিমুখ ও ওই বিন্দু দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সম্পর্ক কি, তাই তো। চৌম্বক অতিক্রান্ত চৌম্বক বলরেখা, এটা তোমরা জানো, দেখো সম্পর্ক ফাই। তো চৌম্বক বলরেখার সংখ্যা বলতে দেখো ফাই মানে কি, চৌম্বক ক্ষেত্র, আরে সরি চৌম্বক ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স নাকি, যে একটা ক্রস সেকশন এরিয়ার মধ্যে কতটা লাইনস অফ ফোর্স বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ কি না। তাহলে চলে এসো, তাহলে এটাকে বলছি চৌম্বক ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ তোমরা বলতে পারো, ঠিক আছে। তাহলে ফাই সমান আমরা কি জানি, যে B ভেক্টর ডট S ভেক্টর, B ভেক্টর ডট S ভেক্টর, এটা হচ্ছে এরিয়া ভেক্টর, আর এটা হচ্ছে কি B ভেক্টর। তার মানে আমরা বলতে পারি চৌম্বক ক্ষেত্র, তাহলে BS cos থিটা, ঠিক আছে, BS cos থিটা। ওকে, যদি এটা হচ্ছে যদি B ভেক্টর এদিকে হয়, যদি এরিয়া ভেক্টর যদি এদিকে হয়, ঠিক আছে, তাহলে মধ্যবর্তী কোণ হবে থিটা, তাহলে এইটা হচ্ছে ফাই এর সঙ্গে তার রিলেশন, সম্পর্ক কি ক্লিয়ার। তাহলে বলরেখার মানে অতিক্রান্ত চৌম্বক বলরেখা হচ্ছে ফাই আর B। ওকে, বাস চলো, এটা হচ্ছে তাদের মধ্যে রিলেশন। মানে এবার চলো তোমার হচ্ছে গ্রুপ বি। ওকে, গ্রুপ বি তে বলতে এখানে আমরা কি করলাম, গ্রুপ বি এটা হচ্ছে 2 মার্কস এর কোশ্চেন, ঠিক আছে, মার্কস 2। আচ্ছা, তাহলে দেখো 4 এর দাগ,
এম মেরু শক্তি বিশিষ্ট 2L দীর্ঘ একটি চুম্বককে দৈর্ঘ্যের লম্বভাবে সমান দুভাগে ভাগ করা হলো, প্রতিটি অংশের চৌম্বক ভ্রামক কত হবে? তাহলে কি বলছে আরেকবার পড়ে নাও। স্মল এ মেরু শক্তি বিশিষ্ট 2L দীর্ঘ একটি চুম্বককে দৈর্ঘ্যের লম্বভাবে সমান টুকরো করা হলো। মানে কি, সাপোজ এইটা হচ্ছে আমার কি একটা বার ম্যাগনেট বা দণ্ড চুম্বক, ঠিক আছে? তাকে আর তার মেরু তো মেরু শক্তি কত স্মল এম বলে দিয়েছে, আর লম্বাটা কত 2L। একে মাঝ বরাবর এবার কেটে দাও, ঠিক আছে? মাঝ বরাবর যদি তুমি কেটে দাও তাহলে কি হবে, এটা দেখো সমান দুটো টুকরে ভাগ হয়ে যাবে না, এই যে। তাহলে দেখো এইটা হচ্ছে আমার আগে বার ম্যাগনেট ছিল, একটা দণ্ড চুম্বক। তোমরা জানো দণ্ড চুম্বকের দুটো পোল, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল, হ্যাঁ কি না? তাহলে নর্থ পোলের ক্ষেত্রে তার এটা কত হবে, মেরু শক্তি কত হবে? নর্থ পোলের ক্ষেত্রে মেরু শক্তি প্লাস স্মল এম, আর সাউথ পোলের ক্ষেত্রে মেরু শক্তি মাইনাস এম হয়, আমরা জানি পর থেকে। এবার কি করেছে, আর এদের মধ্যবর্তী দূরত্ব তোমাকে বলেছে দেখো 2 স্মল এম বলে দিয়েছে, ওকে? তাহলে মাঝ বরাবর থেকে ডিসটেন্স তোমরা জানো, এটাও এল হবে আর এটাও এল হবে, ওকে? নেক্সট এবার আমরা কি দেখব, এই ম্যাগনেটটাকে মাঝ বরাবর কেটে দাও। এই ম্যাগনেটটাকে মাঝ বরাবর কেটে দিচ্ছি, তাই তো? এই ম্যাগনেটটাকে মাঝ বরাবর কেটে দিচ্ছি, তখন কি হবে? আমরা দেখো এটা একদম বাচ্চাকাল থেকে আমরা জানি, একটা চুম্বককে ভেঙে দিলে না সে একটা অনুচুম্বক তৈরি হয়ে যাবে, আবার দেখবে সেটা পোল তৈরি করে নেবে। কেন না, ম্যাগনেটের ক্ষেত্রে মনোপোল তো এক্সিস্ট করে না, একটা পোল থাকতে পারে না, হয় নর্থ অথবা সাউথ, এরকম থাকতে পারে না, থাকলে দুটোই থাকবে একসঙ্গে, তাই না? তাহলে এখানে আবার দেখো নর্থ তৈরি হয়ে গেল, সাউথ তৈরি হয়ে গেল, এখানেও নর্থ তৈরি হয়ে গেল, সাউথ তৈরি হয়ে গেল, হ্যাঁ কি না? কিন্তু লেন দেখো হাফ হাফ হয়ে গেছে, মানে এটা এল হয়ে গেল, এটা এল হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, মেরু শক্তি চেঞ্জ হবে না কেন? স্বাভাবিক কথা, তো মেরু তো সেম আছে, তাই না? এনএস তো আবার তৈরি হয়ে গেল, তার মানে এটা আবার প্লাস, এটা দেখো এখানে মাইনাস এম, তাই তো? এখানে আবার দেখো প্লাস এম, এখানে আবার কত মাইনাস এম, ওকে? চলো, তাহলে এই যে সেকেন্ড টাইমটা এই যে ছোটটা মানে উৎপন্ন হলো, তাকে ভেঙে দিয়ে যে তার হাফ পোরশন করে দেওয়া হলো, এর চৌম্বক ভ্রামক কত আমাকে বের করতে বলছে। প্রথমটার জন্য চৌম্বক ভ্রামক কত আগে বের করে, ঠিক আছে? তাহলে দেখো প্রথম ক্ষেত্রে চৌম্বক ভ্রামক চৌম্বক ভ্রামক সাপোজ ক্যাপিটাল এম আমরা ধরলাম, ক্যাপিটাল এম সমান কি জানি, চৌম্বক ভ্রামক সমান কত না মেরু শক্তি গুণিতক কি হয়, দুটো মেরুর মধ্যবর্তী দূরত্ব তো নাকি 2L, বাস পড়ে থাক। এবার সেকেন্ড ক্ষেত্রে দেখো, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে নাকি তাহলে প্রতিটি অংশে চৌম্বক ভ্রামক, তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে চৌম্বক ভ্রামক আর লিখছি না, তাহলে এম প্রাইম করে দিচ্ছি। তাহলে এখন চৌম্বক ভ্রামক কত দেখো, তার মেরু শক্তি কত স্মল এম, দেখো তাহলে মেরু শক্তি হচ্ছে স্মল এম, দুটো, ঠিক আছে? তাহলে দুটো মানে পোলের মধ্যে দূরত্ব কত স্মল এল হয়ে যাচ্ছে, আর কিন্তু 2L নয়, মাথায় রাখবে। তাহলে স্মল এল, ক্লিয়ার? দেখো এইখানে m সমান কি করতে পারি, স্মল m সমান এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি না, ক্যাপিটাল M বাই 2L লিখতে পারি। এই 2L টা এদিকে পাঠিয়ে দিয়েছি, কেন? পোল স্ট্রেংথটা তো আমার জানা নেই, কেন পোল স্ট্রেংথ সেম থাকছে, এখানে ভ্যালু বসিয়ে দেব, কাজ শেষ। তাহলে m প্রাইম সমান তাহলে কত, তাহলে m এর জায়গায় দেখো m বাই কত 2L ইনটু দেখো l হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে l কেটে গেল, তার মানে হয়ে গেল কত m বাই 2, ঠিক আছে? কত m বাই 2। তাহলে প্রতিটি অংশের চৌম্বক ভ্রামক কত হলো না, আগে যে চৌম্বক ভ্রামক ছিল, প্রথম ক্ষেত্রে যে চৌম্বক ভ্রামক ছিল তার হাফ অংশ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? m বাই 2 হচ্ছে না, যে আগের যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা ছিল তার হাফ হয়ে যাচ্ছে। তাহলে তোমরা এখানে লিখবে প্রতিটি অংশের চৌম্বক ভ্রামক কত হবে না m বাই 2, আগের মানে পূর্বের বা প্রথম ক্ষেত্রে চৌম্বক ভ্রামকের হাফ, ওকে? বাস, এটা দেখো, এটা এমসিকিউ তেও দেখো এরকম দিয়েছিল, আবার দেখো 2 নম্বরের কোশ্চেন এখানে এরকম দিল, তাহলে বুঝতেই পারছো এটা 2 নম্বরেরও আসতে পারে, আবার এমসিকিউ তেও দিয়ে দিতে পারে, ঠিক আছে? চলো, এমসিকিউ তে দিয়ে দিলে তোমার একটু খাটনি বেড়ে যায় নাকি?
একটু লেন্দি হয় তো। তো দেখো ভালো করে একটু বুঝে নাও, দিলে তোমরা শর্টকাট করতে পারবে, তোমরা নিজে থেকে একটু ট্রিক বানিয়ে নেবে, ঠিক আছে। দেখো এটা তো কম্পিটিটিভ এক্সাম নয়, কম্পিটিটিভ এক্সাম হলে আমি তোমাকে ট্রিক শিখাতাম। আর না হলে দেখো এত কিছু তো একটা ছোট ভিডিওর মধ্যে কভার করা সম্ভব নয়, তাই না। চলো নেক্সট, এবার চলে আসো। আচ্ছা, অথবা কোশ্চেন দিচ্ছে বায়ো-সাভার্টসের সূত্রটি লেখো, এর ভেক্টর রূপে। একদম খুব ইম্পর্টেন্ট, বায়ো-সাভার্টস ল দেখো প্রত্যেক বছর হয় তার অ্যাপ্লিকেশন আসবে, না হলে বায়ো-সাভার্টস ল কাকে বলে তার ভেক্টর রূপ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। দেখো চলো কি বলেছে, বায়ো-সাভার্টস সূত্রটি লিখো। আগে প্রথমে দেখো কি বললাম, সাপোজ একটা কন্ডাক্টিং ওয়্যার ধরে নাও, ঠিক আছে, এইটা একটা ওয়্যার যেটার একটা স্মল একটা ছোট পোরশন আমরা কেটে নিচ্ছি ডিএল। এইটা একটা পরিবাহী যার লেন্থ হচ্ছে আমরা স্মল এল ধরে নিচ্ছি, আর কারেন্ট যাচ্ছে কত, আই অ্যামাউন্ট অফ কারেন্ট আছে, ওকে বেশ। এই পরিবাহীর একটা ছোট্ট অংশ আমরা কেটে নিয়েছি যেটাকে বলছি ডিএল, স্মল পার্ট, ঠিক আছে। তাহলে এই ডিএল ডাইরেকশনের মানে ডিএল ভেক্টরের অভিমুখ কোন দিকে হবে, দেখো এই বরাবর হচ্ছে না, তার ট্যানজেন্ট বরাবর নিয়ে নাও, তাহলে এটা হচ্ছে ডিএল, ওকে, ডিএল ভেক্টর। এবার পরিবাহী থেকে আর দূরত্বে, পরিবাহী থেকে আর ডিসটেন্সে, ঠিক আছে, আর হচ্ছে পজিশন, এইখানে একটা পি বিন্দু রয়েছে। এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, এইখানে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে তার ফর্মুলা এই বায়ো-সাভার্টস সূত্র প্রথম দেন। দেখো বায়ো-সাভার্টস এর আগে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আমরা জানতে পেরেছি, তাই তো, অ্যাম্পিয়ার তোমার সুইমিং রুল থেকে, ঠিক আছে, তারপরে রাইট হ্যান্ড থাম্ব রুল, গ্রিপ রুল, ঠিক আছে, কর্কস্ক্রু রুল, সব রকম আমরা নিয়ম থেকে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন পেয়েছিলাম। কিন্তু সবার প্রথমে এই বায়ো-সাভার্টস সূত্রটি তিনি কি করলেন, যে না শুধুমাত্র তো ডাইরেকশন জানলে আমার লাভ নেই, তাই না, এখানে ক্যালকুলেশন করব কি করে, কত ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে যদি না জানি তাহলে ক্যালকুলেশন করব কি করে, তাই না। তো ওই জন্য তিনি প্রথম কি করলেন, এই বায়ো-সাভার্টস ল তিনি তার সূত্রে বললেন যে না ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি হবে, একটা পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই অ্যামাউন্ট, সাপোজ কোন একটা সামথিং অ্যামাউন্ট, তো সেখান থেকে একটা নির্দিষ্ট ডিরেকশন মানে তোমার নির্দিষ্ট ডিসটেন্সের নির্দিষ্ট তোমার ডিসটেন্স রয়েছে, তো পি পয়েন্টে এখানে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, ওকে, এইটা জানতে আমাদের বায়ো-সাভার্টস লটা খুবই জরুরি এবং শিখতেই হবে, ওকে। তাহলে এর পজিশন ভেক্টরটাকে আর ভেক্টর বলে দিচ্ছি, এবং আর ভেক্টর এবং ডিএল ভেক্টর মধ্যবর্তী কোণকে আমরা থিটা বলে দিচ্ছি, কেমন, বেশ। তাহলে এইটা হচ্ছে তোমার স্ট্রাকচার। এবার থিওরিটা কি বলেছে দেখো, প্রথমে দেখো ভাষাটা আমি লিখছি না, কেন দেখো ভাষাটা পর থেকে তোমরা বইতে পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা লিখবে একটা কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি আই পরিমাণ মানে কারেন্ট যায় বা তড়িৎ প্রবাহ মাত্রা যায়, তার একটা পরিবাহী থেকে একটা আর দূরত্বে পি বিন্দুতে, হ্যাঁ, বা পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান 1 নম্বর ডিবি। দেখো ডিবি কেন লিখলাম, দেখো একটা ছোট্ট অংশের জন্য এখানে বের করতে চাইছি, পুরো অংশের জন্য নয়, পুরো অংশের জন্য আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, আমার জানা দরকার নেই, আগে একটা ছোট পার্টের জন্য করি, তারপরে তো আমি যখন ক্যালকুলেশন বড় বড় আসবে তখন আমি ইন্টিগ্রেশন চালাবো, তাই কি না। তো এখন আপাতত ডিএল অংশের জন্যই করলে হবে। তাহলে ডিবি প্রপোর্শনাল টু, দেখো ডিএল, দৈর্ঘ্য যত বেশি হবে তত এখানে বেশি ম্যাগনেটিক ফিল্ড, মানে যত বেশি লেন্থের জন্য মানে কারেন্টটা যত বেশি লেন্থ হবে, বড় হবে ওয়্যারটা, তত কি হবে ম্যাগনেটিক ফিল্ড আরো বেশি স্ট্রং হবে, ওকে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। তখন তুমি কি লিখবে যে আই থিটা আর হচ্ছে আর হচ্ছে কনস্ট্যান্ট। দেখো এগুলো তোমরা প্রত্যেকে জানো, তোমরা ক্লাস 10 এর ভেদের অঙ্ক করে এসছো, তাই না, সবাই জানো এগুলো লিখতে হয় সাইডে, আমি আর লিখছি না, আমি একটাই লিখে দিলাম। নেক্সট, তাহলে 2 নম্বর কি বলছেন, যে ডিবিটা প্রপোর্শনাল টু কত হবে না কারেন্ট, যত বেশি কারেন্ট প্রবাহিত হবে তত সেখানে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রং হবে, ওকে। 3 নম্বরে চলে এসো, ম্যাগনেটিক ফিল্ড তাহলে কি হবে ইন মানে তোমার প্রপোর্শনাল টু ডিসটেন্সের বর্গের ব্যস্তানুপাতিক, তাই তো, মানে তাহলে যে দূরত্ব রয়েছে, কত দূরত্ব, যত দূরত্ব বাড়বে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু স্বাভাবিক কথা কমে যাবে, তাই না। যত কাছাকাছি, দেখো একটা ওয়্যারের থ্রু দিয়ে কারেন্ট যাচ্ছে, তার পুরো নিকটবর্তী অঞ্চলে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড হেভি স্ট্রং, তাই তো, তারপরে যত ডিসটেন্স বাড়বে তত কি হবে, কমতে থাকবে না, একই রকম। তাহলে কেমন করে কমবে না, স্কয়ার রুটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, কেমন, চলো ডিবি প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। 4 নম্বরে চলে এসো, তাহলে কত ডিবি প্রপোর্শনাল টু কত হবে sin থিটা, এখানে থিটা আমি বলে দিচ্ছি ডিএল ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে এটা হচ্ছে sin থিটা, কেমন, বেশ। তাহলে এটাকে একদম জিস্ট করে লিখবে, তাহলে ডিবি
প্রপোর্শনাল টু কত হবে ডিবি প্রপোর্শনাল টু আই ডিএল উপরে sin থিটা উপরে বাই হবে কত r স্কয়ার, তাই না? বেশ, তাহলে এখানে আমরা জানি যখন প্রপোর্শনাল থেকে যখন ইকুয়াল সাইন আনবো তখন কি হবে একটা কনস্ট্যান্ট চলে আসে না, তাহলে কত এই কনস্ট্যান্টটাকে বলছি মিউ নট বাই 4 পাই। এই মিউ নটটাকে আবার কি বলবো শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, বুঝতে পারলে? তাহলে আই ডিএল sin থিটা যার মান হচ্ছে কত না 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 হেনরি পার মিটার, তাই তো? বেশ, চলে আসো তাহলে বাই r স্কয়ার। ক্লিয়ার? এত কিছু মানে জানার দরকার নেই আপাতত। তোমার মানে যদি তোমার বায়ো-সাভার্টস ল বলে তাহলে এই পর্যন্ত লিখে দিয়ে আসবে, ঠিক আছে? এটাই হচ্ছে বায়ো-সাভার্টস এর সূত্র। ক্লিয়ার? ভালো করে বায়ো-সাভার্টস হেডিং দেবে, বিবৃতির হেডিং দেবে, প্রথমে ভাষা লিখবে, তারপরে এগুলো লিখবে, এই পর্যন্ত বায়ো-সাভার্টস মানে প্রথমটা সূত্রটি লেখো, ঠিক আছে? 2 নাম্বার দেখো, এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার, না এটা 2 নাম্বার টোটাল বলেছে, তাহলে যাই হোক তাহলে এই দুটোকে 2 নাম্বার বলছি, ওকে? আচ্ছা, নেক্সট তাহলে এবার চলে এসো ভেক্টর রূপ, তাই না? ভেক্টর রূপটা কি হবে দেখো, এটা আমি ভেক্টর রূপ করাবো। আচ্ছা চলো দেখো ভেক্টর রূপটা আমি এখানে একটু দেখে রাখো তোমরা, আমি একটু ডিটেইলসে করিয়ে দিচ্ছি। দেখো ডিএল ভেক্টর ক্রস আর ক্যাপ, ওকে? আর ক্যাপ মানে এই যে পজিশনের ইউনিট ভেক্টর, ঠিক আছে? পজিশন ভেক্টরের ইউনিট ভেক্টর, আর ডিএল ভেক্টর তোমরা জানো আগে বলেছি। তাহলে আমরা বলতে পারি দেখো ডিএল ইনটু একটা ইউনিট ভেক্টরের মান কত হয় 1 সব সময়, তাহলে ডিএল মানে আর ক্যাপে যদি ম্যাগনিটিউড নি কত পাবো 1 পাবো, তাহলে ডিএল ইনটু 1 sin অফ থিটা। ক্লিয়ার? sin অফ থিটা কেন ডিএল এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে কত থিটা। বেশ, মানে এটা আর ভেক্টর এই দিকেই তো আর ক্যাপ, ইউনিট ভেক্টরটাও তো একই দিকে নাকি? চলো তাহলে আমরা বলতে পারি ডিএল sin থিটা, তাই না? ডিএল sin থিটা, দেখো ডিএল sin থিটার জায়গায় শুধু ভ্যালু বসিয়ে দেব। দেখো তাহলে ডিবি মাথার উপরে ভেক্টর সাইন দাও, দেখো কি লিখবো মিউ নট বাই 4 পাই ইনটু কত হবে আই ডিএল sin থিটা, তাই তো? আইটা পড়ে থাক, ডিএল sin থিটার জায়গায় আমরা কত বসাবো? দেখো ডিএল sin থিটার জায়গায় কত বসাবো ডিএল ভেক্টর ক্রস আর ক্যাপ ভেক্টর বাই দেখো আর স্কয়ার, হ্যাঁ কি না? ক্লিয়ার? তাহলে দেখো এটা এবার আর ক্যাপ না আমরা কি জানি দেখো ক্লাস 11 থেকে জানি বা 12 এ আমরা শিখে এসেছি ক্যাপ ভেক্টর মানে কি ওই ভেক্টর বাই তার ম্যাগনিটিউড ভেক্টর, তাই তো? মানে আমরা বলতে পারি আর ভেক্টর বাই আর। তাহলে দেখো এখানে যদি এরকম ফরম্যাটেও লিখি তাহলে দুটো ফরম্যাটেই আমি অ্যানসার দিতে পারি মিউ নট বাই 4 পাই ইনটু কত হচ্ছে গো আই অফ কত ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর বাই আর কিউব, ঠিক আছে? বাই হচ্ছে আর কিউব। ক্লিয়ার? তাহলে এই ফরম্যাটটাও তুমি লিখে দিয়ে আসতে পারো, আবার এই ফরম্যাটটাও লিখে দিয়ে আসতে পারো, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, মাথার উপরে ভেক্টরগুলো একটু তো মিলিয়ে গেল, তোমরা একটু বুঝে নেবে, কেমন? চলো তাহলে এটা হচ্ছে তার ভেক্টর রূপ আর এটা হচ্ছে বায়ো-সাভার্টসের সূত্র। ক্লিয়ার? তো চলো নেক্সট দেখো তাহলে কি বলেছে, একটা তড়িৎ মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তির্যক না অনুদৈর্ঘ্য, তাই তো? বলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ না ট্রান্সভার্স ওয়েভ, তাই না? কি হবে দেখো সব সময় ট্রান্সভার্স হবে, তাই না? ট্রান্সভার্স বলতে তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ কেমন হয় না পার্টিকেলটা যদি পারপেন্ডিকুলারলি ভাইব্রেট করে কার সাপেক্ষে ওয়েভ যেদিকে, সাপোজ ওয়েভ এইদিকে যাচ্ছে, তাই তো? কিন্তু তার রেসপেক্টে পার্টিকেলটা কি হবে পারপেন্ডিকুলারলি ভাইব্রেট করবে, যদি করে তবে হচ্ছে তোমার তির্যক তরঙ্গ হবে। আর পার্টিকেলটা যদি এরকম করে ভাইব্রেট করে সামনের দিকে এগিয়ে যায় তাহলে তাকে আমরা কি বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাই না? বেশ, তাহলে দেখো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয় কি করে না ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ক্রস প্রোডাক্টের ফলে, তো নাকি? হ্যাঁ, এটা ইলেকট্রিক ফিল্ড হবে, সরি তোমার এটা ইলেকট্রিক ফিল্ড নিয়ে নাও, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ক্রস প্রোডাক্টের ফলে, হ্যাঁ কি না? তাহলে এইটাকে ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন ধরে নাও, এটাকে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন ধরে নাও, ঠিক আছে? এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস করে দাও, ঠিক আছে? তাহলে কোন দিকে যাবে না ভি এর ডাইরেকশন এদিকে হবে। তাহলে দেখো যেদিকে যাচ্ছে না মানে ওয়েভ যেদিকে যাচ্ছে তার পারপেন্ডিকুলারলি দেখো পার্টিকেল ভাইব্রেট করছে। ক্লিয়ার? যার জন্য কি হচ্ছে যে বা তার পারপেন্ডিকুলারলি দেখো ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড, ওই জন্য এটাকে আমরা কি বলি তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ নয়, ঠিক আছে? ওই জন্য তোমরা বলবে সাউন্ড ওয়েভ মানে শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ
কেন ঘনীভবন তনুভবনের মাধ্যমে শব্দ এগায়, তাই না? আর এটা হচ্ছে কি আলো, লাইট। লাইট তো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো আলো হচ্ছে কি মানে তোমার হচ্ছে কি তির্যক তরঙ্গ, ঠিক আছে? তোমার হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। ওকে, নেক্সট দেখো, শূন্য স্থানে চৌম্বক ভেদ্যতা এবং তড়িৎ ভেদ্যতা যথাক্রমে মিউ নট ও এপসিলন নট হলে ওই স্থানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ কত? দেখো একদম সিম্পল, এটা মনে রাখতে হবে। বারে বারে বলে দিচ্ছি আমি, কেন আমরা জানি দেখো শূন্য মাধ্যমে তোমার আলোর বেগ যা হয় সেটা হচ্ছে দেখো তাহলে তোমার তরঙ্গ বেগ নাকি, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ভেলোসিটি, তাই তো? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ভেলোসিটি তাহলে কত হবে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ভেলোসিটি কত হবে? না দেখো ভিটা, এটা তাহলে কত হবে? ভি না, এটাকে সি দ্বারা রিপ্রেজেন্ট করো, ঠিক আছে? সি দ্বারা, তাহলে সি ইকুয়াল টু 1/√of এপসিলন নট মিউ নট। এটা অতি অবশ্যই মনে রাখিতে হইবে তোমাদের, কেমন? এটা অতি অবশ্যই মনে রাখবে। আচ্ছা, এদের ভ্যালু তোমরা বসিয়ে দাও, কত হবে? না এটা 8.85 ইনটু 10 টু দি পাওয়ার -12, ঠিক আছে? ইউনিট আমি বসাচ্ছি না। মিউ নট সমান কত? 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। ওকে, দেখো সবকটার ভ্যালু এখানে বসিয়ে দাও, দিলে তোমার অ্যানসার চলে আসবে, দেখবে শূন্য মাধ্যমে আলোর বেগের সমান চলে আসবে, ঠিক আছে? তাহলে 8.85 ইনটু 10 টু দি পাওয়ার কত গো 12 নাকি, বেশ, ইনটু 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 যদি করো তাহলে তোমরা অ্যাপ্রক্স তোমরা দেখতে পাবে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড আসবে, ঠিক আছে? যেটা শূন্য মাধ্যমে আলোর বেগ। ক্লিয়ার? অর্থাৎ 3 আসছে না, 2.99 সামথিং আসবে। তো যাই হোক, ওটাকে ওই জন্য অ্যাপ্রক্স দিয়ে রাখলাম। তো এটাকে তোমরা ক্যালকুলেট করে দেখে নিও, 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে? তাহলে তোমার কোন স্থানে চৌম্বক ভেদ্যতা এবং তড়িৎ ভেদ্যতা যদি মান দেওয়া থাকে বা তোমাকে যদি বলে দেয় তাহলে তরঙ্গের বেগ কত হবে, এইটাই। ওকে, বেশ, চলো। তার মানে তারা ফ্রি স্পেসে প্রপাগেট করছে নাকি, তাহলে তারা শূন্য মাধ্যম বা কোনো বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে যদি প্রপাগেট করে তবেই তো দেখো মিউ নট আর এপসিলন নট হয়, তাই না? বাস, এবার এদের তো কনস্ট্যান্ট ভ্যালু আমরা জানি, এটা এগুলো তোমাকে দেখো মনে রাখতে হবে, কেন কিছু ডাটা যদি বা তুমি কিছু মানে ভ্যালু যদি মুখস্থ করে না যাও তাহলে কিন্তু সমস্যা আছে, তাই না? কেন দেখো গুলিয়ে যাবে, পাজল হয়ে যাবে, তখন লাস্টে তুমি খুঁজে পাবে না। তো এই সমস্ত ডাটাগুলো তোমাকে অতি অবশ্যই মনে রেখে যেতে হবে। ওকে, নেক্সট চলো। আচ্ছা, সরণ প্রবাহ মাত্রা বলতে কি বোঝো? এর প্রকাশক রাশিটি লেখো। তো দেখো এইটা হচ্ছে সরণ প্রবাহ, মানে বুঝতেই পারছো যে সরণ প্রবাহ দেখো তোমাদের বইতে, টেক্সট বইতে খুব একটা নেই। ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এটা একটু হায়ার স্টাডির জন্য এটা। তো তোমাদের যখন দিয়ে দিয়েছে কিছু তো করার নেই, তোমাদের তো পড়তে হবে, তাই না? তো দেখো তোমাদের মতন করে আমি জিস্ট করে তোমাদের ডেফিনেশন লিখে রেখেছি কাকে বলে, বা ফর্মুলাটাও শুধু বলে দিচ্ছি বাস। বাট এক্সপ্লেনেশনে এখন যাব না, কেন সরণ প্রবাহের যদি আমি এক্সপ্লেনেশন করতে যাই তাহলে সরণ প্রবাহের উপরে দেখো 20 মিনিটের একটা ভিডিও তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এত লম্বা ডিসকাশনে যাচ্ছি না, বাট দেখো তোমরা একটু দেখে রাখো বা তোমরা সাজিয়ে নিবে, ঠিক আছে? তোমরা এই যে আমি যে ডেফিনেশনটা লিখছি অতি অবশ্যই তোমরা লিখে রাখবে, কেন খুব একটা বইতে তোমরা পাবে না। এখানে আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্টের ডেফিনেশন লিখে দিয়েছি। কি বলছে দেখো না, কোনো অঞ্চলে যেমন একটা এসি বর্তনীর কোনো ধারকের প্লেট দুটির মধ্যবর্তী অঞ্চলে, মানে ক্যাপাসিটর, তোমরা জানো ক্যাপাসিটর কেমন তৈরি হয় না, দুটো কন্ডাক্টিং প্লেট এবং মাঝে ডাইলেকট্রিক সাবস্টেন্স, তাই তো? যে কোনো একটা তোমার ডাইলেকট্রিক মিডিয়াম থাকতে পারে অথবা তোমার ভ্যাকুয়াম থাকতে পারে, তাই তো? তাদের সেই সমস্ত মধ্যবর্তী অঞ্চলে সময়ের সঙ্গে সঙ্গে তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন ঘটলে, তাহলে দেখো এখানে ইলেকট্রিক ফিল্ড পরপর চেঞ্জ হচ্ছে। তাহলে স্বাভাবিক কথা, ইলেকট্রিক ফিল্ড যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু ইলেকট্রিক ফ্লাক্সও চেঞ্জ হবে, ঠিক আছে? তো ইলেকট্রিক ফ্লাক্সের চেঞ্জেস ঘটলে, ঠিক আছে, সেখানে একটি তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। ইলেকট্রিক ফিল্ড যদি চেঞ্জ হয় তাহলে ফ্লাক্স চেঞ্জ হবে। ওই ইলেকট্রিক ফ্লাক্সের চেঞ্জের জন্য মানে দেখো এই ক্যাপাসিটরের দুটো প্লেটের মাঝ বরাবর, ঠিক আছে, স্বাভাবিক কথা, যখন একে যখন ব্যাটারির সঙ্গে কানেক্ট করি তখন এখানে কি প্লাস চার্জ ডেভেলপ হচ্ছে, এখানে মাইনাস চার্জ ডেভেলপ হচ্ছে। তার মানে দেখো পরপর ইলেকট্রিক ফিল্ড প্রথমে কম ছিল, তারপরে পরপর বাড়ছে, পজিটিভ চার্জ বাড়ছে, ওদিকে নেগেটিভ চার্জ বাড়ছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে। ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হলে দেখো ফ্লাক্স চেঞ্জ হবে। ওই ফ্লাক্স চেঞ্জের জন্য, ঠিক আছে, একটা তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। একটা তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় কিসের জন্য? এখানে দেখো পটেনশিয়াল ডিফারেন্সের জন্য নয়, বারে বারে বলছি,
এখানে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে, যার ফলে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে। তার জন্য একটা প্রবাহ তৈরি হচ্ছে যাকে আমরা বলছি সরণ প্রবাহ। ঠিক আছে, তাহলে একে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা সরণ প্রবাহ। ক্লিয়ার? এরপরে দেখো এর প্রকাশক রাশিটি লেখো। তাহলে দেখো এটাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করি? আই ডি। ঠিক আছে, আই ডিটা তাহলে কত হয় না এপসিলন নট ইনটু ডি ফাই ডিটি। ঠিক আছে, তোমরা এপসিলন নটটা লিখে দিবে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ফাইটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, তাহলে স্বাভাবিক কথা ডি ফাই ডিটিটা হচ্ছে টাইমের রেসপেক্টে তার চেঞ্জেসটা ফ্লাক্সের। ক্লিয়ার? তো এই যে কনসেপ্টটা কোথায় লাগে অ্যাকচুয়াল, তাই না? দেখো আমরা যখন ম্যাগনেটিজম পড়েছি না, তখন অ্যাম্পিয়ার সার্কিটাল ল আমরা পড়ে এসেছি। বায়োসাভার্টস ল পরে পরে তোমরা পাবে অ্যাম্পিয়ার সার্কিটাল ল। তো অ্যাম্পিয়ার সার্কিটাল লতে কি মানে তিনি কি বললেন, একটা তোমার ম্যাগনেটিক ফিল্ডের পথ সমাকলন। ঠিক আছে, লাইন ইন্টিগ্রাল, ক্লোজ লাইন ইন্টিগ্রালটা কত হয় মিউ নট ইনটু আই। তো দেখো অ্যাম্পিয়ারের সার্কিটাল ল ওই যে ফর্মুলাটা ভ্যারিং কারেন্টের জন্য কিন্তু মানে তোমার ভ্যালিড নয়। যেমন এই যে থিওরিটা না শুধুমাত্র কনস্ট্যান্ট কারেন্টের জন্য অ্যাপ্লিকেবল ছিল, কিন্তু যদি কারেন্টটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হয় তাহলে কি হবে? তাহলে কি আমার অ্যাম্পিয়ার সার্কিটাল ল অ্যাপ্লিকেবল হবে? অ্যাম্পিয়ারের বদ্ধপতির সূত্র কি অ্যাপ্লিকেবল হবে না? তখনই অ্যাকচুয়াল কি হবে, তাকে কারেকশন করতে হয়েছিল। ঠিক আছে, তো ম্যাক্সওয়েল নামক একজন সায়েন্টিস্ট তিনি তার ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে তিনি প্রথম এই ডিসপ্লেসমেন্ট কারেন্টের ফর্মুলা অ্যাড করে তোমার অ্যাম্পিয়ারের সার্কিটাল লটাকে তার মানে পরিপূর্ণ করেন। ঠিক আছে, তো অ্যাম্পিয়ারের সার্কিটাল লটাকে ওই জন্য আমরা কি বলি, ভুল বলবো না বাট ইনকমপ্লিট ছিল। প্রথম ম্যাক্সওয়েল তার ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে তিনি প্রথম এই ডিসপ্লেসমেন্ট কারেন্ট মানে ভ্যারিং কারেন্টের কনসেপ্ট লাগিয়ে থিওরিটাকে মডিফাই করেন। ঠিক আছে, তো চলো মোটামুটি আপাতত তোমাদের 2 মার্কসের জন্য এটাই এনাফ। ওকে, নেক্সট। তাহলে এবার দেখো গ্রুপ সি মানে 3 নম্বরের কোশ্চেন, তাই তো? চলো আচ্ছা দেখো 10 এর এ বি মানে সুষম চৌম্বক ক্ষেত্রে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ পাঠানো হলো। কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্কের রাশিমালা নির্ণয় করো এবং টর্কের অভিমুখ নির্ণয় করো। ঠিক আছে, দেখো সেট 2 টাতে করে এসেছি, ঠিক একই দাগের কোশ্চেন ছিল। তাহলে 10 এর এটা হচ্ছে গিয়ে সেট 2 ঠিক একই, সেট 2 ঠিক 10 এর এর দাগের এই কোশ্চেনটা ছিল। কেমন ছিল? সেখানে বলে দিয়েছিল একটা লুপ বলে দিয়েছিল যে সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা লুপকে রাখলে তার উপরে ক্রিয়াশীল টর্ক কত কাজ করে। এটাও দেখো আয়তাকার বলে দিয়েছে। দেখো আমরা ওইখানে আয়তাকার ক্ষেত্র ধরেই আমরা বলেছিলাম অ্যানসারটা কি হয়েছিল, বি না বি ইকুয়াল টু টাউ ইকুয়াল টু হয়েছিল কি বি না না। ঠিক আছে, তো দেখো যারা যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা obviously প্রিভিয়াস লেকচারটা তোমরা দেখে নাও, সেট 2টা দেখে নাও, নাহলে বুঝতে পারবে না। ঠিক আছে, তো দেখো এটা তোমরা সেট 2 থেকে দেখে নেবে। ঠিক আছে, চলো কোশ্চেন রিপিটেশন হওয়া শুরু হয়েছে, বুঝতে পারছো? 3টা সেট করছি, এবার কোশ্চেন রিপিট শুরু হচ্ছে। ওকে, নেক্সট। প্রবাহ মাত্রা তড়িৎ চুম্বকীয় এককের সংজ্ঞা দাও। প্রবাহ মাত্রা তড়িৎ চুম্বকীয় একক, প্রবাহ মাত্রা তড়িৎ চুম্বকীয় একক। তো যাই হোক দেখো এই সমস্ত কোশ্চেন একটু খুঁজবে, দেখো তো এই সংজ্ঞা টঙ্গা জানো। কারেন্ট তোমার দেখো এমনি যেন দেখো কিউ বাই টি হয়, তাই না? পার ইউনিট টাইমে কোন একটা ওয়্যারের থ্রু দিয়ে পার ইউনিট টাইমে কত চার্জ ফ্লো করছে, তো সেটাকেই আমরা তো কারেন্টের ডেফিনেশন জানি। যাই হোক তোমরা একটু এটা সার্চ করবে, কেমন? দেখো এই ডেফিনেশন গুলো এখন এত সময়ও তো নেই তোমাদের এগুলো খুঁজে খুঁজে বের করা। তোমরা দেখো দেখি একটু খুঁজে দেখো, যদি না পাও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পরের দিকে আমি যদি খুঁজে পাই পোস্ট করে দেবো। ওকে, চলো। তো এটা নিয়ে বেশি মাথা ঘামিও না, কেন এই সমস্ত কোশ্চেন একটু ঠকানোর জন্য কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, চাপ নিও না বেশি। নেক্সট চলো, কি বলেছে অল্টারনেটিভ কোশ্চেন। দেখো কি বলেছে, কোন স্থানে ভূচুম্বকত্বের উপাদানগুলি কি কি? তিরস্চম্বক এবং অয়স্চম্বক পদার্থের ক্ষেত্রে চৌম্বক ভেদ্যতা এবং চৌম্বক প্রবণতার পার্থক্য উল্লেখ করো। দেখো একদম সহজ, কোন স্থানে ভূচুম্বকত্বের উপাদানগুলি কি কি, তাই তো? দেখো 1 নম্বরে তাহলে ভূচুম্বক ক্ষেত্রের উপাদানগুলি কি কি? প্রথমে দেখো তোমরা জানো 3টা উপাদান নিয়ে ভূচুম্বকের উপাদান তৈরি, তাই তো? কি কি না? বিনতি কোণ, বিচ্যুতি কোণ। ঠিক আছে, আর একটা কি হচ্ছে ভূচুম্বকের অনুভূমিক উপাংশ, তাই তো? অনুভূমিক উপাংশ, তার মানে কি একদম চলে এসো বিনতি কোণ, বিনতি বা নতি কোণ, ডিপ অর অ্যাঙ্গেল অফ ডিপ, তাই তো? আমি ইংলিশ গুলো লিখছি না, তোমরা একটু লিখে নেবে, ডিপ অর অ্যাঙ্গেল অফ ডিপ, তাই তো? 2 নম্বরে বিনতি কোণ, তারপরে হচ্ছে বিচ্যুতি কোণ, বা চ্যুতি কোণ, তাই তো? বিচ্যুতি কোণ বা চ্যুতি কোণ। ঠিক আছে,
এইটাকে আমরা থিটা দ্বারা রিপ্রেজেন্ট করি, এটাকে আমরা ফাই দ্বারা। এবার তুমি এমনটা নয় যে এটাকে ফাই দ্বারা তুমি রিপ্রেজেন্ট করতে পারবে না, ঠিক আছে, তোমার যেটা খুশি তুমি ইউজ করতে পারো, দুটো অ্যাঙ্গেল বুঝতেই পারছো। আর একটা কি না ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, তাই তো, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, ভূচুম্বকের অনুভূমিক উপাংশ। ভূচুম্বকের অনুভূমিক উপাংশ, এটাকে আমরা এইচ দ্বারা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। তাহলে দেখো এই তিনটা হচ্ছে তোমার কি তার উপাংশ, তিনটা উপাংশ, ঠিক আছে। বেশ, নেক্সট স্থিরচৌম্বক এবং অয়স্চৌম্বক। দেখো স্থিরচৌম্বক মানে কি ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স তোমরা জানো, আর অয়স্চৌম্বক পদার্থ মানে কি এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। তাহলে দেখো একটা হচ্ছে তিরস মানে তোমার তিরস মানে ডায়াম্যাগনেটিক, আর তোমরা অয়স মানে কি হচ্ছে ফেরোম্যাগনেটিক। দেখো দুটো খুব ইম্পর্টেন্ট, তাই না, আর দুটো হচ্ছে পুরো বিপরীত পোল আমরা বলতেই পারি। তাহলে দেখো প্রথমে কি হয় না তিরস চৌম্বক, আচ্ছা সব পার্থক্য তোমাকে বলেনি, কি কি বলেছে, চৌম্বক ভেদ্যতা আর হচ্ছে চৌম্বক প্রবণতা, তাই তো। দেখো প্রথমে দেখো তোমরা দেখো পার্থক্য তোমরা কিন্তু করে রাখবে, শুধুমাত্র এই স্পেসিফিক এখানে দিয়েছে বলে স্পেসিফিক করবে, নালে কিন্তু তোমরা বইতে দেখবে ডিটেইলসে পার্থক্য দেওয়া আছে, 7-8টা পার্থক্য দেওয়া আছে, অথবা যাদের যাদের বইতে নেই তারা তার বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বে, ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো পড়লেই তোমরা পার্থক্য অটোমেটিক্যালি তৈরি করে নেবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার চলে এসো, এটা হচ্ছে তিরস নাকি মানে ডায়া, শুধু আমি তিরস লিখে দিচ্ছি, ঠিক আছে, আর লিখবো না অয়স, ওকে। বেশ, তাহলে কি হবে তিরস চৌম্বকের এক নম্বরে যদি আমরা বলি তাহলে চৌম্বক ভেদ্যতা নাকি, তাহলে এখানে কত হবে চৌম্বক ভেদ্যতা, এটা হচ্ছে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। কি হয় তিরস চৌম্বকের ক্ষেত্রে এটা কি হবে বলো, লেস দেন 1, একের থেকে ছোট হবে, ঠিক আছে, একের থেকে ছোট, যেমন লাইক ধরে নাও 0.999 এরকম সামথিং কিছু, তাই তো। তার মানে তাহলে আবার আমরা কি জানি চৌম্বক, আচ্ছা এই ক্ষেত্রে আমরা লিখে দিই μ1 এক নম্বরে, তাহলে μ1 টা তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে গ্রেটার দেন 1, মানে মাঝ গ্রেটার দেন 1, তাহলে তুমি ধরতে পারো এখানে কত 100 থেকে 1000 টাজার বা 5000 পর্যন্ত হতে পারে, আরো বেশি হতে পারে, ঠিক আছে, একটা মোটামুটি তোমার দেখা 100 উপরে ফেলে হয়, তাই না, ওকে। তাহলে এটা একের থেকে অনেক বেশি বড় হয়। আচ্ছা দু নম্বর কি, দু নম্বরে চলে আসো চৌম্বক প্রবণতা, এটাকে আমরা কাপ্পা দ্বারা রিপ্রেজেন্ট করি, তাই তো। তাহলে কাপ্পা সমান আমরা কি জানি μr - 1, এটা দেখো ফর্মুলা করে এসেছিলাম আগে আমরা, তো সেট 2 তে সম্ভবত পেয়ে যাবে। তো μr - 1, তাহলে দেখো এটা কি হচ্ছে নেগেটিভ ভ্যালু হয়ে যাচ্ছে না, সরি এটা হচ্ছে হ্যাঁ 0 থেকে ছোট মানে নেগেটিভ ভ্যালু, তাই না, এই তো 0 থেকে ছোট হবে, দেখো এটা কি দেখো এটা তাহলে কত 0.99 - 1, তার মানে নেগেটিভ ভ্যালু হয়ে যাবে তো না, তার মানে কাপ্পা হচ্ছে এখানে নেগেটিভ ভ্যালু, তাহলে চৌম্বক প্রবণতা হচ্ছে কি নেগেটিভ। এর ক্ষেত্রে দেখবে দু নম্বরে দেখে চৌম্বক প্রবণতা কি হবে কাপ্পা সমান কত μr - 1, দ্যাট মিন্স এখানে হচ্ছে দেখো পজিটিভ হবে না, এখানে 0 থেকে মাঝ গ্রেটার দেন হবে, তার মানে পজিটিভ, মানে 100 থেকে 1 বাদ দিলে তাহলে 900, আরে তো 99 বাদ যদি 1000 থেকে তুমি 1 বাদ দাও তাহলে 999 হবে, তাই না, বেশ ভালো কথা। তাহলে এখানে দেখো চৌম্বক ভেদ্যতা এবং চৌম্বক প্রবণতা দিয়ে ওই দুটো শুধু টপিক দিয়ে তাদের যদি আমি রেফারেন্স করি তাহলে আমরা বুঝতে পেরে যাব, ঠিক আছে। বা আরো তোমরা প্রত্যেকে অন্যান্য গুলো দিয়ে করে রাখবে তোমরা, যেরকম তিরস চৌম্বকের ক্ষেত্রে তোমরা জানো মোটামুটি এটা চুম্বক দ্বারা মানে একটু অল্প ভাবে বিকর্ষিত হয়, এই কিন্তু চুম্বক দ্বারা স্ট্রং ভাবে অ্যাট্রাক্টেড হবে, হ্যাঁ কি না। তো এখানে ম্যাগনেটিক ফিল্ড অনেকটা স্ট্রং তৈরি হবে, এখানে ম্যাগনেটিক ফিল্ড একদম উইক তৈরি হবে, তাহলে ক্লিয়ার, বেশ ভালো কথা। আর তো অনেক রকমের রয়েছে, এটা কঠিন তরল গ্যাসীয় হতে পারে, এটা শুধুমাত্র কঠিন কোন তরল হয়, এর তিনটা হচ্ছে মূল উপাদান লোহা নিকেল কোবাল্ট, ওকে। যাই হোক তোমরা এগুলো পড়ে রাখবে, এটা সবগুলো তো মেন দুটো যেটা দিয়েছে সেই দুটো এখানে করে রাখবে, ক্লিয়ার। চলো নেক্সট এখানে চলে আসো। আচ্ছা গ্রুপ ডি মানে এটা মার্কস 5 নাকি, এটা 5 মার্কসের কোশ্চেন। তো 5 নম্বরের কোশ্চেন দেখো ভালো করে দেখবে, এটা পারস্পরিক আবেশাঙ্ক, ও আচ্ছা ওয়াই ক হবে, ঠিক আছে, পারস্পরিক আবেশাঙ্ক ওয়াই ক, তাই না, তোমরা এইটাকে একটু কারেকশন করে নেবে, এটা ওয়াই ক, ঠিক আছে। পারস্পরিক আবেশাঙ্ক কাকে বলে দেখো
মিউচুয়াল ইন্ডাকট্যান্স নাকি? মিউচুয়াল ইন্ডাকট্যান্স কাকে বলে দেখো প্রত্যেকেই জানো মোটামুটি। মিউচুয়াল ইন্ডাকট্যান্স কি জিনিস? এই যে দেখো সাপোজ আমি একটা প্রাইমারি কয়েল ধরলাম, প্রাইমারি কয়েল মানে দুটো কুণ্ডলী তারা যদি পাশাপাশি থাকে, তাই তো? দুটো কুণ্ডলী তারা যদি পাশাপাশি থাকে, তাহলে একটা থ্রু দিয়ে যদি আমি কারেন্ট প্রপাগেট করি মানে পাস করাই, এটা হচ্ছে প্রাইমারি কয়েল, এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। একটা থ্রু দিয়ে কারেন্ট পাস করাচ্ছি, দিলে কি হবে? এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তো ম্যাগনেটিক ফিল্ড কি করছে? সেকেন্ডারি সেলকে মানে তোমার সেকেন্ডারি যে কয়েলটা রয়েছে ওই সেকেন্ডারি কয়েলকে কি করবে? ইনডিউসড করবে, নাকি না? এর মধ্য দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে, ঠিক আছে? এর মধ্য দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে। তো সেকেন্ডারি তোমার কয়েলের থ্রু দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স ভ্যারি করে যাচ্ছে। দেখো যত কারেন্ট বাড়ছে বা যত সময় বাড়ছে তত কি ম্যাগনেটিক ফ্লাক্স ভ্যারি করছে। ম্যাগনেটিক ফ্লাক্স বেশি ইনডিউসড হলে বেশি কারেন্ট তোমার ইনডিউসড তৈরি হচ্ছে, নাকি? ইনডিউসড ইএমএফ যত বেশি তৈরি হবে ইনডিউসড কারেন্ট তৈরি হবে। তো একটাতে কারেন্ট পাঠিয়ে আরেকটাতে আমরা কি করতে পারি? ইনডিউসড তৈরি করতে পারি, তাই তো? ইন্ডাকশন হয়ে যাচ্ছে বা ইনডিউসড হয়ে যাচ্ছে, নাকি? বেশ ভালো কথা। তো এইটাকে বলছি মিউচুয়াল ইন্ডাকট্যান্স, মানে একে অপরের অন্যের জন্য কেউ উপকৃত হচ্ছে, তাই তো? ওই জন্য মিউচুয়াল ব্যাপার হয় না, বলে না একটার জন্য আরেকটা যদি উপকৃত হয় তখন তাকে বলছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। তোমরা জানো প্রত্যেকেই, নাকি? তাই চলে আসো, এটাকে আমরা কি করে রিপ্রেজেন্ট করব? মানে দেখো প্রত্যেকেই জানি আমরা ফাই ইকুয়াল টু তাহলে কত হয়? m ইনটু কি হয়? m ইনটু i হয় তো, নাকি? ফাই ইকুয়াল টু m ইনটু i হয়, মানে ফাইটা এখানে যে ফাইটা, তাই তো? এখানে যে ফ্লাক্সটা লিংকড হচ্ছে কার সঙ্গে? প্রপোর্শনাল, কারেন্টের সঙ্গে প্রপোর্শনাল, তাই না? বেশ ভালো কথা। তাহলে এখান থেকে m সমান এই m টা, আচ্ছা তোমাদের একদম ডেফিনিশন থেকে বলে দিচ্ছি আমি। তাহলে কি বলবে? যে ফাইটা প্রপোর্শনাল টু i, তাই তো? যত i বেশি হবে ফ্লাক্স তত বেশি লিংক হবে। তো যেহেতু মিউচুয়াল এখানে, তো এখানে কনস্ট্যান্টটাকে আমরা m দ্বারা রিপ্রেজেন্ট করছি, ওই জন্য এইটাকে বলছি মিউচুয়াল ইন্ডাকট্যান্স বা কি বলছি? পারস্পরিক আবেশাঙ্ক। তাহলে m ইকুয়াল টু আমরা কি বলতে পারি? 5/8। ওকে, তাহলে ডেফিনেশনে তোমরা কি লিখবে না? পাশাপাশি থাকা দুটি কয়েলের মধ্যে একটির মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে, বা একক তড়িৎ প্রবাহিত হয়, তাহলে তার পাশেরটা মানে তার যে পাশের কয়েল রয়েছে সেখানে যতটা ফ্লাক্স লিংকড হবে, যতটা ফ্লাক্স লিংকড হবে মানে যতটা ফ্লাক্স জড়িত হবে, তাকেই আমরা বলছি এই দুটো কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক। পারস্পরিক আবেশাঙ্ক। ক্লিয়ার? ভালো করে একটু বুঝে রাখো, ঠিক আছে? তো এটা দেখো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর ইউনিটটা কি হয়? হেনরি, তাই তো? এইচ দ্বারা রিপ্রেজেন্ট করি হেনরি, ইউনিটটা হবে হেনরি। ক্লিয়ার? চলো, একই দৈর্ঘ্যে দুটি সমাক্ষীয় সলিনয়েডের একটির উপর অন্যটি জড়ানো হলো, তাদের পারস্পরিক আবেশাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করো। আবার এখানে আবেশাঙ্ক হবে, হ্যাঁ মৌলিক হবে। পারস্পরিক আবেশাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করো। আচ্ছা ঠিক আছে, দেখো তো মিউচুয়াল ইন্ডাকট্যান্সের ক্যালকুলেশনটা করতে বলছি, তাই তো? প্রথমে দেখো একটা প্রাইমারি কয়েল লিখে নাও। এটা একটা প্রাইমারি কয়েল, ঠিক আছে? এটা একটা প্রাইমারি কয়েল। আমি একটু আলাদা কালার নিয়ে নিচ্ছি আমি। তো এইটাকে নাও আমরা সেকেন্ডারি কয়েল ধরো, ঠিক আছে? সেকেন্ডারি কয়েলও একই লেন্থে নিব, মানে দুটো লেন্থ সমান, ঠিক আছে? বাট ক্রস সেকশন এরিয়া তুমি না, ক্রস সেকশন এরিয়াও সমান রাখবে, বাট টার্ন নাম্বার আলাদা করবে। মানে দুটোকে আমরা পরস্পরের উপর জড়ানো হচ্ছে, ঠিক আছে? পরস্পরের উপর জড়িয়েছি। তাহলে এই হলুদটা হচ্ছে প্রাইমারি কয়েল, এটা হচ্ছে সেকেন্ডারি, এটা হচ্ছে আমার সেকেন্ডারি কয়েল, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার প্রাইমারি কয়েল, ঠিক আছে? তাহলে দেখো এটা হচ্ছে আমার প্রাইমারি কয়েল, এটাকে পি পি প্রাইম দিয়ে দাও, এটা এস এস প্রাইম, ঠিক আছে? তাহলে সেকেন্ডারি কয়েল। আর তারা দুজনেই তাহলে কত লেন্থের সঙ্গে জড়িত আছে? সাপোজ ধরে নিচ্ছি এল লেন্থের সঙ্গে জড়িত, ঠিক আছে? বেশ, আচ্ছা আগে কিছু এখানে কনস্ট্রাকশন একটু লিখে নিই। আর দুটো দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম, দেখো দুটো মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম, তাই না? মানে এই যে এইটা, তাই তো? এই যে রোলটা হয়েছে তার তার মানে তোমার কি বলছে? ক্রস সেকশনাল এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দুটো সেম, ঠিক আছে? তাহলে চলো এখানে কি কি ধরবো আমরা? প্রথমে ধরি, লিখবে ধরি, ধরি, আচ্ছা পি পি প্রাইম, পি পি প্রাইম, তাই তো? প্রাইমারি কয়েল মানে কুণ্ডলী, কুণ্ডলীর কুণ্ডলীর পাক সংখ্যা, পাক সংখ্যা
কত n1 ধরে নাও। ওকে, আচ্ছা এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে আমরা ধরে নিচ্ছি I অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে। কত? I অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে। তাহলে কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে n1 এবং প্রবাহ মাত্রা কত? প্রবাহ মাত্রা মানে কারেন্টটা কত পাস করছে না ক্যাপিটাল I অ্যামাউন্ট অফ কারেন্ট পাস করছে। ক্লিয়ার? নেক্সট হলো ধরি তাহলে p p প্রাইম কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে n1, প্রবাহ মাত্রা হচ্ছে I। ঠিক আছে, চলো আবার সেকেন্ডারি কয়েল মানে যেটাকে আউটপুট বলছি, সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যা কত ধরছি n1, নাকি না? ক্লিয়ার? আচ্ছা, এবং তাহলে ওইখানে তো কোনো প্রবাহ নেই কিন্তু প্রবাহ তৈরি হবে, ইনডিউসড কারেন্ট তৈরি হবে, তাই তো? বাস পড়ে থাক। তাহলে পাক সংখ্যা এবং পরস্পর এর দৈর্ঘ্যে তারা একে অপরের সঙ্গে জড়িত রয়েছে, তাই তো? পরস্পর এল দৈর্ঘ্যে জড়িত আছে, তাই তো? ওকে, তারা একে অপরের সঙ্গে এল দৈর্ঘ্যে তারা পাক করে আছে। তাহলে আমরা বলতে পারি দেখো পি প্রাইম কুণ্ডলীর একক দৈর্ঘ্যের পাক সংখ্যা কত না, দেখো না এল দৈর্ঘ্যে পাক সংখ্যা কত হলো n1 মানে তোমার প্রাইমারি কুণ্ডলীর। তাহলে একক দৈর্ঘ্যের পাক সংখ্যা কত হবে n1 বাই l, এইটাকে আমরা স্মল n1 দ্বারা রিপ্রেজেন্ট করছি। তাহলে pp মানে প্রাইমারি কয়েলের একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা কত হবে n1 স্মল n1 সমান কত n1 বাই কত হবে l। আবার ঠিক একই রকম ভাবে সেকেন্ডারি কয়েলের একক দৈর্ঘ্যের পাক সংখ্যা কত হবে n2 সমান কত n2 বাই l হবে। ক্লিয়ার? বেশ, তাহলে একক দৈর্ঘ্যের পাক সংখ্যাটা গেল। এবার আমরা আসবো যে এর জন্য কত ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড হবে, হ্যাঁ কি না? বেশ, চলো এর জন্য কত ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড হবে। দেখো এটা একটু ক্যালকুলেশন বড় হবে তো একটু ছোট করতেই হবে, কিছু করার নেই। ওকে, তাহলে প্রাইমারি কয়েলের জন্য pp প্রাইম কুণ্ডলীর জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্র কত চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করবে কত হবে b না? তাহলে এটা দেখো এটা কুণ্ডলীতে একটা সলিনয়েড তৈরি হয়েছে, তাহলে সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র কত হয় তোমরা জানো মিউ নট n1 ইনটু কত i মিউ নট n তোমরা জানো তো নাকি? n টা কি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, মাথায় রাখবে পার ইউনিট লেন্থ একক দৈর্ঘ্যের পাক সংখ্যা। ক্লিয়ার? বেশ, এবার এর জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে গেছে তোমার প্রাইমারি কয়েলের, দিলে সেকেন্ডারি কয়েলের সঙ্গে কতটা ফ্লাক্স লিংকড হবে, কারণ এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য তো ফ্লাক্স তৈরি হচ্ছে নাকি, মানে সেকেন্ডারি কয়েলের সঙ্গে ফ্লাক্সটা লিংকড হচ্ছে। তাহলে এখানে তাহলে তোমরা লিখবে এখানে s প্রাইম কুণ্ডলীতে জড়িত, দেখো s প্রাইম কুণ্ডলীতে জড়িত চৌম্বক ফ্লাক্স নাকি, চৌম্বক ফ্লাক্স কত হবে? দেখো এখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি ছিল এর সঙ্গে একটা ফ্লাক্স জড়িত হবে, হ্যাঁ কি না? তাহলে কত হবে দেখো, তাহলে ফাই সমান কত হবে এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য সেকেন্ডারি সেলে জড়িত হবে, মাথায় রাখবে। আচ্ছা এখানে কি সেকেন্ডারি তোমার যে কুণ্ডলীটা রয়েছে তাতে কি একটা পাক সংখ্যা আছে না, তো কতগুলো পাক সংখ্যা আছে দেখো ক্যাপিটাল n নাম্বার অফ, দেখো আর n2 দেখো ক্যাপিটাল n2 নাম্বার অফ টার্ন নাম্বার আছে সেকেন্ডারি কয়েলের, সরি এখানে n2 হবে, ঠিক আছে? তাহলে সেকেন্ডারি কয়েলের n2 নাম্বার অফ তাহলে টার্ন নাম্বার আছে তো, হ্যাঁ কি না? তাহলে একটা লুপের সঙ্গে তো ফ্লাক্স লিংক করবে না, n2 সংখ্যক এ রয়েছে লুপ আছে, তাহলে n2 সংখ্যক লুপ এখানে লিংক করবে নাকি? তাহলে আমরা বলতে পারি আবার মানে ফাই সমান কি b ইনটু ক্রস সেকশন এরিয়া কত a। আচ্ছা 0 ডিগ্রি অ্যাঙ্গেল বুঝতেই পারছো, কারেন্টটা এরকম যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এদিকে, ঠিক আছে?
আর যে লুপটা তৈরি হয়েছে লুপের ক্ষেত্র ভেক্টরটাও কোন দিকে হচ্ছে এই বরাবর হচ্ছে, হ্যাঁ কি না? বেশ, তাহলে দুটো ডাইরেকশন একই দিকে, ওই জন্য cos 0 1, ওই জন্য এখানে আর ভেক্টর সাইন দিচ্ছি না নাকি। তাহলে phi equal to b into a into তাহলে কত হচ্ছে n2 সংখ্যক ফ্লাক্স মানে সরি মানে কুণ্ডলীতে n2 সংখ্যক মানে লুপের সে লিংক করছে। ওকে, বেশ ভ্যালু বসাবো। তাহলে b তে ভ্যালু বসাবো মিউ নট। আচ্ছা n1 তো এখানে, তাহলে এখানে ক্যাপিটাল n তুমি ট্রান্সফর্ম করে নাও, তাহলে n1 সমান কি ক্যাপিটাল N1 বাই l বসছে না, তাহলে b মানে মিউ নট ক্যাপিটাল N1 i ইনটু n2 বাই কত গো, আচ্ছা l নাকি l ইনটু তাহলে কত a থাকবে না, ক্রস সেকশন এরিয়া তো পড়ে আছে, ক্রস সেকশন এরিয়া তো থাকবেই নাকি না, তাহলে মিউ নট n1 i n2 a বাই l। ওকে, বেশ, তাহলে এখানে আমরা চলে আসি, এখানে কি লিখবো যে এই ফ্লাক্সটা তো phi ইকুয়াল টু, আচ্ছা তাহলে phi টাকে একটু পরিষ্কার করে লিখে নাও, মিউ নট n1 n2 a বাই কত গো l নাকি এইটা, আচ্ছা i থেকে গেছে নাকি। বেশ, আবার আমরা কি জানি, আমাকে বের করতে বলছি কি পারস্পরিক আবেশাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করো। তাহলে পারস্পরিক আবেশাঙ্ক মানে আমরা কি জানি না, পারস্পরিক আবেশাঙ্ক যে মিউচুয়াল ইন্ডাক্ট্যান্স, তাই তো, পারস্পরিক আবেশাঙ্ক। ওকে, তাহলে কত জানি m ইকুয়াল টু কত, তাহলে phi বাই i আমরা প্রত্যেকই জানি। দেখো একদম প্রথমে তো ফর্মুলা করে এসেছি, যে কারেন্টের জন্য মানে তৈরি হচ্ছে ফ্লাক্স ওই কারেন্টটা তাহলে কি হবে phi বাই i হবে নাকি না। বেশ, তাহলে দেখো i দিয়ে ডিভাইড করে দাও, তাহলে phi এর ভ্যালু বসিয়ে দিলে i দিয়ে ডিভাইড করে দিলে i পার্টটা কেটে যাবে, তাই তো, তাহলে পড়ে থাকবে কত মিউ নট n1 n2 a হ্যাঁ বাই কত হবে l, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার মিউচুয়াল ইন্ডাকট্যান্স, এটা হচ্ছে তোমার কত হবে মিউচুয়াল ইন্ডাকট্যান্স। ওকে, এইটা হবে মিউচুয়াল ইন্ডাকট্যান্স, ক্লিয়ার। তাহলে দেখো এখানে s s প্রাইম কুণ্ডলীতে জড়িত চৌম্বক ফ্লাক্স, মাথায় রাখবে এই কারেন্টটা প্রাইমারি কয়েলের কারেন্টটার জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কি করে ডাইরেক্ট লিখে দিয়েছি, দেখো এটা একটা কুণ্ডলী তো মানে সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র প্রত্যেকেই জানি b ইকুয়াল টু মিউ নট ni, n হচ্ছে একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, আমরা বসিয়েছি দেখো b ইকুয়াল টু এটা। ওকে, বেশ, এই যে ফিল্ডের জন্য একটা ফ্লাক্স ইনডিউসড হচ্ছে কার সঙ্গে, সেকেন্ডারি কয়েলের সঙ্গে, মানে s প্রাইমের সঙ্গে নাকি, সেকেন্ডারি কয়েলের সঙ্গে ফ্লাক্স ইনডিউসড হচ্ছে। ওই ফ্লাক্সটার জন্য সেখানে একটা মিউচুয়াল ইন্ডাকট্যান্স তৈরি হচ্ছে, ক্লিয়ার। তাহলে এই ফ্লাক্সটা শুধুমাত্র একটা লুপেরতে ইনডিউসড হচ্ছে না, সে n2 নম্বর, দেখো n2 সংখ্যকের টার্ন নাম্বার আছে, ওই n2 সংখ্যক টার্ন নাম্বারের সঙ্গে জড়িত হচ্ছে ফ্লাক্সটা। ওই জন্য দেখো b a n0, ওকে, আরে সরি n2, কেন একটার জন্য যদি হতো তাহলে b a লিখতাম, এখানে n2 সংখ্যক পাক আছে মানে সেকেন্ডারি করে যার সঙ্গে জড়িত তার পাক সংখ্যা, নট n1টা কিন্তু নয়, বারে বারে বলছি n2। ওকে, তাহলে এটার সঙ্গে লিংক করে দাও, বাস কাজ শেষ, ক্লিয়ার। বেশ, এটা হচ্ছে তোমার মিউচুয়াল ইন্ডাকট্যান্সের ফর্মুলা, এটা ভালো করে প্রুফ করে রাখো, ঠিক আছে। আর তোমাকে যদি বলে সেলফ ইন্ডাকট্যান্সের সঙ্গে মিউচুয়াল ইন্ডাকট্যান্সের সম্পর্ক, তোমার এটাতে নয়, আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে। এটাকে আমরা কাপলিং কনস্ট্যান্ট বলবো, রুট ওভার অফ তাহলে কত L1 L2, এটার মান অ্যাপ্রক্স 1 ই হয়, মানে তোমার মোস্ট অফ দা কেসে k এর ভ্যালু ইকুয়াল টু 1 হয়, ঠিক আছে। বেশ ভালো কথা, এটা হচ্ছে সেলফ ইন্ডাকট্যান্সের সঙ্গে মিউচুয়াল ইন্ডাকট্যান্সের রিলেশন। ওকে, এটা দরকার নেই, এই অঙ্কের জন্য করবে না, আমি একটু শুধু ইনফরমেশন দিয়ে রাখলাম। ওকে, চলো। তো দেখো এই ছিল তোমাদের মোটামুটি ফুল পেপার সলিউশন, ঠিক আছে। তো তিনটা ইউনিট নিয়ে বুঝতেই পারছো 19 মার্কস রয়েছে, মানে তোমাদের কাছে অনেকটা ইম্পর্টেন্ট, ক্লিয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান, তোমরা দেখো এতক্ষণ কনসেন্ট্রেট করে ক্লাস করছো, তো যারাই করছো তোমরা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করার জন্য সত্যি তোমাদেরকে থ্যাংক ইউ। আর দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো, ঠিক আছে। আর তোমরাও মোটামুটি ভালো করে একটু প্র্যাকটিস করো, ভালো করে একটু দেখো, বুঝলে। দেখো টাইম তো চলে এসছে না, টাইম তো আর বেশি দিন বাকি নেই, তো তোমরা একটু সিরিয়াসলি পড়াশোনা করো। আর ভিডিওগুলো আশা করছি তোমাদের দেখবে অনেকটাই হেল্প করবে, ঠিক আছে। ওই রকম ভাবে তোমাদের
হেল্পের জন্যই কিন্তু আমাদের এত কষ্ট করে বানানো, ঠিক আছে? তো চলো, তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আমরা ম্যাগনেটিজমের পার্টটা কমপ্লিট করে আমরা আবার আসবো মডার্ন ফিজিক্সে ঢুকবো, ঠিক আছে? দেন অপটিক্স, ঠিক আছে? মডার্ন ফিজিক্সের পরেই আবার অপটিক্সে আসবো। ক্লিয়ার? তো এরকম করে সলিউশন থাকতে তোমাদের চলতেই থাকবে, ঠিক আছে? একদম চাপ নিও না, আমি কথা দিয়েছি। দেখো, তোমাদের এবিটি এর সলিউশন আমি করাবোই, বারে বারে বলছি। তোমরা একটু কনসেন্ট্রেট করে ক্লাসগুলো করো, হ্যাঁ, একটাও মিস করো না। একটু তোমাদের সময়ের মতন দেখো, তোমাদের জানি তোমাদের ক্লাস অন্যান্য সাবজেক্ট রয়েছে, টিউশন রয়েছে, তাই না? তো তার সত্ত্বেও তোমরা দেখবে এই সমস্ত ভিডিওগুলো তোমাদেরকে অনেক উপকার করবে তোমাদের, ঠিক আছে? অনেক দেখো ক্যালকুলেশনে অনেক ফাস্ট হয়ে যাবে। এত কোশ্চেনের যখন সম্মুখীন হবে না, তোমরা নিজেরাই বুঝে যাবে যে তোমরা সাবজেক্টে অনেকটা স্ট্রং হয়ে গেছো। ওকে, তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের, ঠিক আছে? টাটা।